প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই কুশলে আছো। ঈদের পরে অনেক দিন পরে আজকে আবার শুরু করেছি জীববিজ্ঞান প্রথম পত্র সাতক্ষীরা সরকারি কলেজ থেকে। তোমরা এ পর্যন্ত আমি যেটা পড়াইছি চতুর্থ অধ্যায় পর্যন্ত অণুজীব বিজ্ঞান, ভাইরাস, ব্যাকটেরিয়া, ম্যালেরিয়াল, প্যারাসাইট সবই পড়িয়েছি। পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায় পড়াবে সোহেল সাহেব। উনি যদি না পড়ান তাহলে আমি পড়িয়ে দেবো। আজকে আমি সপ্তম থেকে আবার শুরু করছি, এভাবেই কন্টিনিউ করব। আজকে তোমাদের পড়াবো আমি নগ্নবীজি এবং আবৃতবীজি উদ্ভিদ। সপ্তম অধ্যায় আছে নগ্নবীজি এবং আবৃতবীজি উদ্ভিদ। নগ্নবীজি এবং আবৃতবীজি দুটো শব্দ। নগ্ন, বীজ নগ্ন, আবৃত, বীজটা আবৃত। তোমরা এখন আম খাচ্ছ না? আমের আঁটি যেটা ওইটাই তো বীজ। তার উপরে আছে আম যেটা আমরা খাই, তার উপরে আছে আমের খোসা, অর্থাৎ আমের বীজকে আবৃত করে গেছে, এটা আবৃতবীজি উদ্ভিদ। সহজ ভাষায় বুঝবে। আর যদি আমের আঁটিটা খোলা, ফলটা না থাকে, অর্থাৎ যে অংশটুকু আমরা খাই, যে অংশটুকু আমের অংশ, যে অংশ খাই সেটা হচ্ছে ফল। ফল যদি না থাকে তাহলে বীজ নগ্ন অবস্থায় থাকে। তাই সহজেই বুঝতে পারছি নগ্নবীজ উদ্ভিদ কি, যে উদ্ভিদের ফল হয় না, বীজ নগ্ন অবস্থায় থাকে, তাকে নগ্নবীজ উদ্ভিদ বলা হয়। আমরা বয়ে যাই নগ্নবীজ ও আবৃতবীজি উভয় প্রকার উদ্ভিদই বীজ হয়, কিন্তু ফুলও হয়। নগ্নবীজি উদ্ভিদে কোনো ফল হয় না, কেবল বীজ হয়। কিন্তু আবৃতবীজি উদ্ভিদে ফল হয়, বীজও হয়। ফল হয় না বলে বীজ নগ্ন অবস্থায় থাকে। কথা ক্লিয়ার? তাহলে নগ্নবীজি উদ্ভিদ কাকে বলে? যে সকল উদ্ভিদের বীজ নগ্ন অবস্থায় থাকে, অর্থাৎ ফল উৎপাদন হয় না, তাকে নগ্নবীজি উদ্ভিদ বলে। যেমন সাইকাস গাছ, আমরা আগেই একটা গাছ দেখেছি, এই যে সাইকাস গাছ, ওই মাথায় খেজুরের পাতার মতো দেখতে, এখানে এই সাইকাস গাছ দেখা যাচ্ছে, সাইকাস গাছ। তা আরও আছে, অনেক আছে। এই দেখো বীজটা নগ্ন অবস্থায় রয়েছে, এই দেখো বীজটা আবৃত অবস্থায়, বীজেই ফলেই খোসাই বীজটা আবৃত অবস্থায় রয়েছে। ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা এখানে সাইকাস গাছ সম্বন্ধে পড়ব, নগ্নবীজ উদ্ভিদ কাকে বলে সাইকাস গাছ সম্বন্ধে পড়ব, তারপর আমরা আরও কিছু পড়ব। নগ্নবীজি উদ্ভিদের ইংরেজি নাম হচ্ছে জিমনোস্পার্ম। পৃথিবীতে এক সময় একটা ইতিহাস, নগ্নবীজি, নগ্ন মানে ন্যাকেড মানে নগ্ন, জিমনোস অর্থাৎ ন্যাকেড, আর স্পার্মস অর্থাৎ বীজ বা সিড। তাহলে যে সকল উদ্ভিদের বীজ নগ্ন অবস্থায় থাকে, অর্থাৎ ফল উৎপাদন হয় না, তাকে নগ্নবীজ উদ্ভিদ বলে। যেমন সাইকাস বলে তার তলায় কিন্তু দাগ দিতে হবে, সাইকাস। সাইকাসের অনেক প্রজাতি আছে, থুজা, সাইকাস, পাইনাস, নিটাম, দিজ আর অল জিমনোস্পার্ম। আমরা বাংলাদেশে অনেক প্রকারের নগ্নবীজি উদ্ভিদ পাওয়া যায়, তবে মনে রাখো এই সাইকাস, পাইনাস, থুজা, নিটাম এই যে পাহাড়ি অঞ্চলে হয়। আমাদের দেশে কত জায়গায় হয়, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট বনাঞ্চলে এগুলো বেশি করে পাওয়া যায়। এই গাছগুলো আমরা এখন কিন্তু অর্নামেন্টাল প্লান্ট হিসেবে আমাদের লনে লাগাই, আমাদের কলেজ এরিয়ায় লাগাই, আমাদের কলেজেও আছে। তারপরে কত প্রজাতি আছে এটা তোমরা দেখবা, এটা এত না। গিঙ্গো বাইলোবা ও নগ্নবীজি উদ্ভিদ। সেকুয়া সেম্পারভিয়েন্স, এই যে সেকুয়া সেম্পারভিয়েন্স, দিস ইজ দ্য লার্জেস্ট জিমনোস্পার্ম। আমেরিকায় আছে। সিকুয়া 400 বা 450 ফিট পর্যন্ত লম্বা হতে পারে। সিকুয়া সেম্পারভিয়েন্স খুব পুরাতন, 5000 বছর আগে থেকে এখানে রয়ে গেছে। তাহলে নগ্নবীজ উদ্ভিদ, এখানে আমরা বললাম নগ্নবীজ উদ্ভিদ কাকে বলে, নগ্নবীজ উদ্ভিদের কয়েকটি উদাহরণ শিখলাম। আমরা এবার নগ্নবীজি উদ্ভিদের বৈশিষ্ট্য শিখি। এই যে সংজ্ঞাগুলো বললাম, এটাই কিন্তু নগ্নবীজি আবৃতবীজি উভয়ই সবুজ বর্ণের, উভয়ই ফুলওয়ালা গাছ, ফুল ফোটে, উভয়ই বহুবর্ষজীবী। বীজ একটা নগ্ন আর একটা আবৃত। নগ্ন মানে তার বীজের চাহিদার কোনো ফল নেই বলে নগ্ন। আবৃত মানে বীজের চাহিদার ফল আছে, যার ফল যেটা শ্বাস আমরা খাই সেটা আবৃত। নগ্নবীজি উদ্ভিদ বহুবর্ষজীবী, চিরসবুজ, স্পোরোফাইট, অসম্মরেণু স্পোরোফাইট, অর্থাৎ তার মেল এবং ফিমেল অর্গান আলাদা। ওই যে গাছটা আমি দেখালাম সাইকাস গাছ, ইট মে বি মেল অর মে বি ফিমেল। মেল গাছ একটা আলাদা, ফিমেল গাছ একটা আলাদা। অর্থাৎ স্পোরোফাইট অসমরেণু, হেটেরোস্পোরাস অর্থাৎ মাইক্রোস্পোর, অ্যান্ড মেগাস্পোর। মাইক্রো মানে মেল আর মেগা মানে ফিমেল। মেগাস্পোর পুং স্ত্রীলিঙ্গ দ্বারা উদ্ভিদ তৈরি করে, অর্থাৎ মেগাস্পোর তথা ফিমেল গাছ একটা আলাদা, মেল গাছ একটা আলাদা। রেণুপত্র অর্থাৎ ওই ফিল মানে পাতা, রেণুপত্র বা স্প্রোফিলগুলো ঘনভাবে সন্নিবেশিত থাকে।
আমি ছবিতে দেখাবো কিছু পরে কেমন ঘনভাবে সন্নিবেশিত থাকে। মেগাস্প্রোফিলগুলো মশার মতো তোমাদের প্র্যাকটিক্যালে দেখানো হবে। এক জায়গায় যেন একটা ভালো মশা, যে কলার মশা এরকম ছোট ছোট এত এত সুন্দরভাবে সজ্জিতভাবে থাকে। মাইক্রোস্প্রোফিলগুলো দেখাবো, ওটা মাইক্রোস্প্রোফিল। আর মেগাস্প্রোফিলগুলো একটু আগেই দেখাইছিলাম, আচ্ছা ছবিটা দেখাই আসে আগে। এই গাছ এগুলো সব পড়াবো। এই যে এই মশার মতন বিশেষ, এটার নাম হচ্ছে তোমার মাইক্রোস্প্রোফিল। এর এক পিস কিন্তু এইটা মশার মতন, অর্থাৎ পুরুষ। আর স্ত্রীটা এরকম সাপের ফণার মতন, দেখো সাপের ফণার মতন এরকম। এইগুলো ডিম্বক, মেগাস্প্রোফিল। দিস ইজ মাইক্রোস্প্রোফিল, দিস ইজ মেগাস্প্রোফিল। যদি এই ধরনের ছবি আসে কোনো পরীক্ষায়, আমি প্রশ্ন বলবো এই ছবিটা আঁকতে হবে, এর সাথে এইটা আঁকতে হবে। আর যদি এইটা আসে শুধু এইটা আঁকতে হবে। তা আমরা আগে ফিরে যাই, আগে পরে আসি, বৈশিষ্ট্য পরে আসি। এই যে তারপরে ডিম্বক মেগাস্প্রোফিলের কিনারে নগ্ন অবস্থা থাকে, একটু আগে দেখালাম। গর্ভাশয় নেই, তাদের কোনো ফল হয় না। অর্থাৎ যে সকল উদ্ভিদের বীজ নগ্ন অবস্থায় থাকে, অর্থাৎ গর্ভাশয়টাই কিন্তু ফলে পরিণত হয়, গর্ভাশয় উৎপন্ন হয় না, অর্থাৎ ফল উৎপাদন হয় না, তাই তাকে নগ্নবীজ উদ্ভিদ বলা হয়। এখান থেকে বলা যাবে। এই বৈশিষ্ট্যগুলো তোমাদের জানতে হবে। বৈশিষ্ট্যগুলো থেকে কিন্তু আমরা এমসিকিউ দেবো, বহুপদী সমাপ্তিসূচক বা অভিন্ন কোশ্চেনও দিব কিন্তু আমরা। নগ্নবীজ উদ্ভিদের বৈশিষ্ট্য কী কী, দুইটা এই দিল, আর একটা যে আবৃতবীজ উদ্ভিদের দিল, রোমান 1, 2, 3 এভাবেই দেবে। কিন্তু মূল কথা হচ্ছে বীজটা নগ্ন অবস্থায় থাকে, ফল উৎপাদন হয় না, গর্ভাশয় থাকে না, এইসব কথাগুলো এখানে থাকে। তা তোমরা একটা পটিভাবে আশা করি। তারপর আমরা নগ্নবীজ উদ্ভিদের একটা উদ্ভিদ সাইকাস, CYCAS সাইকাস বলেছি। পাহাড়ি অঞ্চলে হয়, সিলেট, চট্টগ্রাম, বান্দরবান, খাগড়াছড়ি, আমাদের দেশে যে পাহাড়ি অঞ্চল আছে। আর এখন আমরা অর্নামেন্টাল প্ল্যান্ট হিসাবে আমাদের এই প্লেন ল্যান্ডে লাগিয়ে দেয়। আমরা ঘরের ভেতর লাগাই, অনেকে বড় টবে বা লনে লাগাই, এগুলো অনেক বড় হয়। প্রথম গাছটা দেখাইছি। এই গাছের ক্লাসিফিকেশনটা তোমাকে শিখতে হবে। সাইকাস, কিংডম প্লান্টি, ডিভিশন সাইকাডোফাইটা, ক্লাস সাইকাডোপসিনা, অর্ডার সাইকাডেলিস, ফ্যামিলি সাইকাডেসি, জেনাস সাইকাস। সাইকাসের তলায় কিন্তু দাগ হবে, কেমন? এটা কিন্তু সিকিউ এর ক্ষয়ে দিতে পারে। এর শনাক্তকারী বৈশিষ্ট্য লিখো। তাহলে সাইকাস গাছের স্বভাব এবং আবাসভূমি দেখো করি। বহুবর্ষজীবী নগ্নবীজ উদ্ভিদ, সাধারণত পাহাড়ের উপরে এটা হয়ে থাকে। পাহাড়ের উপর হয় কেন? পানি, পাহাড়ে তো প্রচুর পানি আসে, বৃষ্টির পানি, মেঘের পানি আবার সরে যায়, এই জায়গায় বেশি পছন্দ করে না। উষ্ণ আর্দ্র আবহাওয়া এদের বৃদ্ধির জন্য খুবই ভালো। তোমরা অনেকে দার্জিলিং গেছো, দার্জিলিংয়ে দেখলে খুব বেশি পরিমাণ পাবা। ভুটান, নেপাল এসব জায়গায় প্রচুর পরিমাণে পাবা এইসব সাইকাস, পাইনাস, লিটাম এসব গাছ প্রচুর পাবা। ভৌগোলিক অবস্থান এটা অস্ট্রেলিয়া, চীন, জাপান সব জায়গায়, বাংলাদেশ অনেক জায়গায় হয়ে থাকে, ভারতেও হয়ে থাকে। এর গঠন তোমার এত করতে হবে না, এটা বেশি বড় হয় না, 8-10 ফিট উঁচু হয় গাছটি, এবং এই কাণ্ড কোনো কাজে লাগে না কিন্তু, খেজুরের পাতার মতো দেখতে। তারপরে এইবার খেজুরের পাতা, এর শিকড়টা কেমন হয়? আচ্ছা, এর পাতাগুলো, এই গাছের পাতা কিন্তু খেজুরের পাতার মতো, এবং উদ্ভিদ যৌগপত্র বা পর্ণপত্র, অর্থাৎ একটা খেজুরের পাতা তার 2 ধারে যেমন হয় এরকম পাতা হয়ে থাকে। এর গোড়ায় কিন্তু স্বল্পপত্র, খেজুরের গাছের গোড়ায় স্বল্পপত্র থাকে না, ওই যে খেজুরের পাতার গোড়ায় যেসব শুষ্ক শুষ্ক সেইগুলো খেজুরের পত্রের মতো হয়ে থাকে। আর এটা এই গাছটা খেজুরের গাছের মতন সম্পর্কিত বলে একটা সিকিউ আমি বলবো, তার আগে আমি এটা পড়েই নেই। এই সাইকাসের মূল থাকে না, প্রধানত মূল থাকে না। খেজুরের যেমন গুচ্ছমূল থাকে, এরকম গুচ্ছমূল ঠিক না। সাইকাসের মূল প্রথমে হওয়ার পরে মূলটা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়, আক্রান্ত হওয়ার পরে মূলটা আর বৃদ্ধি পায় না, তখন মূলটা একসাথে হয়ে ঠিক চুকড়ি আলুর মতন, কোরাল মতন হয়ে থাকে, কোরালয়েড বলে যেরকম হয়। এখানে একটা, এবং দ্যাগ্র শাখা বিশিষ্ট, চুকড়ি আলু এরকম হতে থাকে না, এরকমভাবে দ্যাগ্র শাখা বিশিষ্ট হয়ে থাকে। তাহলে সাইকাসের প্রধান মূল থাকে, তবে স্বল্পস্থায়ী, কারণ অল্পকাল পরেই প্রধান মূল নষ্ট হয়ে যায়। পরে সেখানে অস্থানিক মূল সৃষ্টি হয়। অস্থানিক মূল কখনো কখনো মাটির নিচে বৃদ্ধি পায়, সেখানে ভূমিতলের উপরে অসংখ্য খাটো খাটো দ্যাগ্র শাখা পৃষ্ঠ, দ্যাগ্র মানে 2, প্রথম মূলটা ছিল, তারপর আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে এরকম হয়ে থাকে মাটির মধ্যে, সেখানে ভূমিতলে খাটো দ্যাগ্র শাখা পৃষ্ঠ মূল সৃষ্টি হয়। ভূমির উপরিতলে দ্যাগ্র শাখা বিশিষ্ট এ সকল মূল এক প্রকার ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়। আক্রান্ত হওয়ার পরেই মূলটা কিন্তু এরকম হয়ে যায়, এরকম হয়। মূলের মধ্যে ব্যাকটেরিয়ার বৃদ্ধির সাথে সাথে ওখানে আবার নষ্ট, ক্যানাবেনা
এই সকল সায়ানোব্যাকটেরিয়া জন্মায় এবং জন্মানোর ফলে মূলগুলো স্বাভাবিক সরুনাই বিকৃত আকার ধারণ করে, যেটা কোরাল, সামুদ্রিক কোরাল বা প্রবাল আছে না, ওই যে সেন্ট মার্টিনসে যে প্রবাল, সামুদ্রিক প্রবালের মতো দেখে, তাই এই মূলকে কোরালয়েড মূল বা টিউবার কোরাল বলা হয়। কোরালয়েড মূলের অন্তর্গঠন মধ্য কর্টেক্সে নষ্ট অবস্থান করে, ফলে একে শৈবাল স্তর বলে। এর মধ্যে আবার এই ফাঁকে ফাঁকে শৈবাল নষ্ট অবস্থান করে, তাই একে শৈবাল স্তর বলা হয়। তাহলে কোরালয়েড মূল কি যদি একটা প্রশ্ন থাকে, বা কোরালয়েড মূল বলতে কি বুঝো, তখন বলবা সাইকাস গাছের প্রধান মূল নষ্ট হয়ে যায়, ব্যাকটেরিয়া দ্বারা আক্রমণ হলে প্রধান মূল নষ্ট হয়ে যায়, সেখানে মাটির নিচে দ্যাগগুলো শাখা বিশিষ্ট খাটো অনেক দ্যাগগুলো শাখার সৃষ্টি হয়, যা আস্তে আস্তে ভাসমান অবস্থায় থাকে, যা নষ্ট ক্যানাবেনা নামক সায়ানোব্যাকটেরিয়াদের আক্রমণের ফলে এটা স্বাভাবিক সরু না হয়ে সামুদ্রিক কোরালের মতো দেখায়, তখন একে কোরালয়েড মূল বলা হয়। তাহলে একটা প্রশ্ন থাকবে কোরালয়েড মূল কি বা বলতে কি বুঝো, যদি বলতে কি বুঝো তার সংজ্ঞা দিয়ে যেমন সাইকাস উদ্ভিদে পাওয়া যায়, আর যদি বলে কোরালয়েড মূল কি সিকিউর কয়, তখন শুধু সংজ্ঞা বলবো। তাহলে ওদিকে বললাম নগ্নবীজ উদ্ভিদ কি, নগ্নবীজ উদ্ভিদের বৈশিষ্ট্য, সাইকাস সম্বন্ধে পড়াচ্ছি, সে পাহাড়ি অঞ্চলে জন্মায়, তার কোরালয়েড মূল কি এটা আমি বললাম। এরপর জীবন্ত জীবাশ্ম কি, জীবাশ্ম মানে যেটা একসময় ছিল এখন নাই, যেমন ডাইনোসর একসময় ছিল এখন নাই। তোমরা একটা জিনিস মনে রেখো, ধরো একটা পুকুর কাটা হচ্ছে, পুকুর কাটার ভেতরে 8-10 ফিট ডিপ প্রতিদিন মাটির প্রায় 7-8 ফুট নিচে দিয়ে কোদাল দিয়ে যখন কাটছে, তখন দেখবো বড় একটা গর্ত, একটা ডাবের, অর্থাৎ এখানে হয়তো 15-20 বছর আগে একটা ডাব বা নারকেল পড়েছিল, ওইটা মাটি চাপা পড়তে ওখানে ঠিক নারকেলের শেপ একটা হয়ে গেছে, কেমন, কিন্তু নারকেলটা নাই, এটা কিন্তু জীবাশ্ম হয়ে গেছে। যেমন সাতক্ষীরার দিকে বলি, সাতক্ষীরার এই যে শহরতলিতে একসময় সুন্দরবন ছিল, সাতক্ষীরার মাঝখান দিয়ে যে নদীটা চলে গেছে, এটা কিন্তু সুন্দরবনের সকল গাছ আমরা ছোটোবেলায় দেখেছি, জোয়ার ভাটা খেলতে দেখেছি, এইসব কিন্তু নাই। তাই সাতক্ষীরার শহরতলিতে যে সকল বিল আছে, সেগুলো কিন্তু একসময় সুন্দরবনের গাছে আবৃত ছিল, একদম বনাঞ্চল ছিল। এই গাছগুলো কালের পরিবর্তনের মাধ্যমে মাটির তলায় চাপা পড়ে আমরা দেখেছি এগুলো প্রায় 7-8 ফুট 5-6 ফুট মাটি খুঁড়লে ওর তলায় কয়লা পাওয়া গেছে। কয়লা বা যে সকল মাটিগুলো বগি সল, যেটা কালো, যেটা মাটি রান্না করলে অর্থাৎ চুলায় দিলে সেটা আগুন ধরতো, আগুন দিয়ে রান্না করতো মানুষ। দিজ আর অল আস্তে আস্তে ফসিলে পরিণত হয়ে গেছে এই গাছগুলো। তো ফসিল কাকে বলে, আর জীবন্ত ফসিল, লিভিং ফসিল আর ফসিল কাকে বলে, যেটা আগে ছিল এখন নাই। ফসিল কাকে বলে বলি, এখানে বলবো কি, এখানে প্রাথমিক মেসোজোয়িক যুগে বর্গের সাইকাডিলিস বর্গের অনেক উদ্ভিদ পৃথিবীব্যাপী বিস্তৃত ছিল, এদের এখন নাই। এরকম বিভিন্ন পৃথিবীকে বিভিন্ন যুগে ভাগ করা হয়েছে, তার ভিতরে একটা মেসোজোয়িক যুগ। তা সেই সময় সাইকাডেলিস বর্গের অনেক উদ্ভিদ বিস্তৃত ছিল, এখন নাই, এগুলো বিলুপ্ত হয়ে গেছে, এগুলোকে জীবাশ্ম বলা হয়। তাহলে ফসিল কাকে বলে বললাম, জীবন্ত ফসিল বা লিভিং ফসিল কাকে বলে, অর্থাৎ আগে ছিল তাদের বাগান ছিল, পর্যাপ্ত পরিমাণ বিস্তৃতি ছিল, এখন তা নাই, এখন আছে অল্প, সেইগুলিকে লিভিং ফসিল, অর্থাৎ জীবন্ত অবস্থায় সেই ফসিলগুলো রয়েছে। বর্তমানকালের কোনো জীবিত উদ্ভিদের বৈশিষ্ট্য অতীতকালের কোনো জীবাশ্ম উদ্ভিদের বৈশিষ্ট্যের সাথে মিল সম্পন্ন হলে তাকে জীবন্ত জীবাশ্ম বলা হয়। যেমন সাইকাস এখন পর্যাপ্ত পরিমাণ নাই, এখন অল্প, এখন এটা বিলীন হয়ে গেছে, সাইকাস, পাইনাস, নিটাম, গিঙ্গো বাইলোবা ইত্যাদি। তাহলে জীবন্ত জীবাশ্ম কাকে বলে? আরেকটা প্রশ্ন আছে, সাইকাসকে জীবন্ত জীবাশ্ম বলা হয় কেন? সিকিউর কোয়েটা, এই প্যারাটা বলবো। সাইকাস উদ্ভিদ সাইকাডেলিস বর্গ, একদম পুরো প্যারাটা। সাইকাস উদ্ভিদ সাইকাডেলিস বর্গের অন্তর্গত। প্রাথমিক মেসোজোয়িক যুগে সাইকাডেলিস বর্গে অনেক উদ্ভিদ পৃথিবীব্যাপী বিস্তৃত ছিল, এদের অনেকেই এখন বিলুপ্ত, এদেরকে পাওয়া যায় জীবাশ্ম হিসাবে। এ বর্গের সাইকাস সহ 9টি গণের প্রায় 100টি প্রজাতি এখনো পৃথিবীর বুকে টিকে রয়েছে। এদের অনেক বৈশিষ্ট্য সেই আদিকালের বিলুপ্ত জীবাশ্ম সাইকাসের বৈশিষ্ট্যের অনুরূপ এবং আদি প্রকৃতির। এর জন্য এই সাইকাস সহ বর্তমানকালের সকল সাইকাসকে বা সাইকাডেলিস বর্গের সদস্যদেরকে সাধারণত সাইকাস বলা হয়, জীবন্ত জীবাশ্ম বলা হয়। তা জীবন্ত জীবাশ্ম কাকে বলে, জীবাশ্ম কাকে বলে, কোরালয়েড মূল কি বা বলতে কি বুঝো, সবগুলো বললাম। সাইকাস উদ্ভিদের বৈশিষ্ট্য, সাইকাস উদ্ভিদের স্প্রোফাইট, অর্থাৎ মেল এবং ফিমেল আলাদা আলাদা উদ্ভিদ হবে। দেহ মূল কাণ্ড পাতায় বিভক্ত। উদ্ভিদ খাড়া পাম জাতীয়, পাম নারিকেল
হেতাল, নারকেল, তাল এই জাতীয়। বীজ উৎপন্ন হয় কিন্তু ফল উৎপন্ন হয় না, ফল উৎপন্ন হয় না, বীজ নগ্ন। তারপর পাতা বিরোধ, পক্কল যৌগিক, কাণ্ডের মাথার দিকে সর্পিল আকারে সজ্জিত। সর্পিল আকার মানে কি? পেছানো পেছানো বেশ এরকমভাবে তাকে প্রথমবার দেখাইছি। পাতা কচি অবস্থায় ভার্নেশন সার্সিনেট, অর্থাৎ কুণ্ডলিত থাকে, কচি অবস্থায় পাতাটা এরকম কুণ্ডলিত থাকে, যেমন আছে তোমার টেরিস গাছে। তারপরে পাতার ট্রান্সফিউশন টিস্যু বিদ্যমান, বিভিন্ন টিস্যু আছে, গৌণ অবস্থায় প্রলয়ের মূল বিদ্যমান। যাও এগুলো তোমরা পারবা। সাইকাসের শুক্রাণু সর্ববিরাট, লাটিমের মতো সচল, বহু ফ্লাজেলাযুক্ত ইত্যাদি। সাইকাস উদ্ভিদের বৈশিষ্ট্য আমরা শিখলাম। তাহলে সাইকাস কোথায় হয় শিখলাম। জীবন্ত জীবস্ব কাকে বলে, জীবস্ব কাকে বলে, সাইকাসকে জীবন্ত জীবস্ব বলা হয় কেন, সাইকাস উদ্ভিদের বৈশিষ্ট্য করলাম। সিকিউ এর 3 নম্বর কোশ্চেনে দিতে পারে। সাইকাস উদ্ভিদের সাথে ফার্নের সাদৃশ্য, এই যে একটাকে ফার্ন বললাম, কোনটা ফার্ন কথা বললাম, টেরিস উদ্ভিদ। সাইকাস ও ফার্ন উভয় স্প্রোফাইট, অর্থাৎ মেল এবং ফিমেল গ্যামেট আলাদা আলাদা। দেহ মূল কাণ্ড পাতায় বিভক্ত। তোমরা নিশ্চয়ই জানো ফার্ন গাছ হচ্ছে টেরিডোফাইট, টেরিডোফাইট হচ্ছে ব্রোফাইটের থেকে উন্নত, এবং তাদের মূল কাণ্ড বা মূলের পরিবর্তে রাইজয়েড থাকে, মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায়। সাইকাসও মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায়। তাহলে এদের সাথে সাদৃশ্য দেখছি, পাতা পক্ষল যৌগিক, সাইকাসের পাতা পক্ষল যৌগিক, ফার্নের পাতাও পক্ষল যৌগিক। উভয়ের কচি পাতা কুণ্ডলিত অবস্থায় থাকে, একই রকম মিল আছে। উভয়ে উদ্ভিদের শুক্রাণু বহু ফ্লাজেলাযুক্ত, উভয়ের জীবনচক্র অসম আকৃতির জনক্রম, অর্থাৎ হেট্রোমরফিক অল্টারনেশন অফ জেনারেশন, যেটা সোহেল সাহেব না পড়ালে আমি পড়াই দেবো। হেট্রোমরফিক জনক্রম কাকে বলে পড়িয়ে দেবো, এটা কিন্তু পরীক্ষায় হেট্রোমরফিক জনক্রম বলতে কি বোঝায় আমি পড়িয়ে দেবো, সে যদি না পড়ে। যাক, তারপর এর যৌন জনন অযৌন জনন এত দরকার নেই, এটা পড়তে হবে না। আমি সোরাস্ট্রম দেখাই দিই। এইটা হচ্ছে সাইকাসের মেল অর্গান, অর্থাৎ মেল গাছে এই ধরনের একটা গাছে একটা হবে, তার থেকে এক পিসে দিস ইজ সোরাস, এর ভেতর ছোট ছোট স্পোর থাকে, সোরাই, দিস ইজ মেল অর্গান। এটাকে বলা হয় মাইক্রোস্প্রোফিল বা পুং স্ট্রোবিলাস। এইটার নাম কিন্তু ফিল, ফিল মানে পাতার মতো দেখতে, অ্যাপোফাইসিস আর সোরাস। আর এটা হচ্ছে মেগাস্প্রোফিল, সাপের ফণার মতো দেখতে। এইগুলো কিন্তু ডিম্বক। তাহলে আমি এর আগে একটু পড়াই না, এই যে এটা যৌন জননের এই জিনিসটা পড়ে। সাইকাসের পুং উদ্ভিদের বর্ণনা কিন্তু ওই যে কোন বা মশার মতো, তার ভেতর থেকে একটা মাইক্রোস্প্রোফিল বের করেছি, ওইটার বর্ণনা করাচ্ছি, কারণ ওটা সিকিউ এর গয়ে দেবে। সাইকাসের পুং উদ্ভিদে এবং স্ত্রী উদ্ভিদ পৃথক, এই কথাটা দরকার নেই। যদি বলে সাইকাসের পুং স্ট্রোবিলাসের বর্ণনা করো কেমন, বা মশার মতো দেখতে, ওইটা যখন সিকিউ এর প্রশ্ন করবো তখন বলবে তার বর্ণনা করো। পুং সাইকাস উদ্ভিদ, ওইটা হচ্ছে পুং সাইকাস উদ্ভিদে পাওয়া যায়। পুং সাইকাস উদ্ভিদের শীর্ষে অসংখ্য পুং রেণুপত্র মাইক্রোস্প্রোফিল সৃষ্টি হয়, যে একত্রিত একটি মশাকৃতির পুং স্ট্রোবিলাস তৈরি করে। পুং রেণুপত্রের সরু বর্ধিত মাথাকে অ্যাপোফাইসিস বলে, একটু আগে দেখিয়ে আসলাম। পুং রেণুপত্রের পৃষ্ঠদেশে বহু স্পরঞ্জিয়া, প্লুরাল স্পরঞ্জিয়ায় এক বছরে স্পরঞ্জিয়া তৈরি হয়। 2 থেকে 5টি স্পরঞ্জিয়া একত্রে অবস্থান করে, যাকে সোরাস বলে। গোল গোল 3টা গোল গোল সোরাস দেখালাম। স্পরঞ্জিয়ামের ভেতরে স্পোর মাতৃকোষ সৃষ্টি হয়। প্রতিটি স্পোর মাতৃকোষ মায়োসিস প্রক্রিয়া বিভাজিত হ্যাপ্লয়েড পুং স্পোর তৈরি করে, এবং পুং রেণু হতে শুক্রাণু তৈরি হয়। এটা হচ্ছে পুংয়ের গল্প বললাম, এইটার গল্প বললাম। এই ছবিটার সাথে এইটা কিন্তু পরীক্ষা একটি ছবি দিতে হবে। আচ্ছা, এইবার বলবো এইটা। স্ত্রী সাইকাস উদ্ভিদের মাথায় স্ত্রী রেণুপত্র আলাদা গাছ অসংখ্য, অনেকগুলো এরকমভাবে হয়। আমি ছবি তোমরা নেটেও দেখতে পাবা, বা তোমার বই আছে, অনেকগুলো এরকম থাকে, সাপের ফণার মতো। সাপের ফণা এরকম থাকে না, তাই। তাহলে স্ত্রী রেণুপত্র ঢিলা ঢেলাভাবে থাকে, কোনো কম্প্যাক্ট বা কোনো শক্ত থাকে না। এটাকে স্ত্রী স্টোব্লাস্ট বলা হয়। স্ত্রী রেণুপত্রের কিনারে ডিম্বক থাকে, উপরের অংশে পিনিউল থাকে, যে পিনিউল ছোট ছোট পিনিউল থাকে, যা অনেক সময় সর্পমণি নামে পরিচিত বিক্রি করে। ওই যে যারা রাস্তাঘাটে ঔষধ বিক্রি করে, এইসব এটি বলা, এই যে সাপের ফণা, সাপের মণি, এসব কথা কি বলে। ডিম্বকের ভেতরে স্ত্রী রেণু মাতৃকোষ সৃষ্টি হয়। স্ত্রী রেণু মাতৃকোষ মায়োসিস বিভাজনের মাধ্যমে হ্যাপ্লয়েড স্ত্রী রেণু বা মেগাস্পোর তৈরি করে। স্ত্রী রেণু থেকে আর্কিগোনিয়াম সৃষ্টি হয়, ওটার থেকে অ্যান্থ্রিডিয়াম, এটার থেকে আর্কিগোনিয়াম সৃষ্টি হয়। আর্কিগোনিয়ামের ভেতরে সৃষ্টি হয় ডিম্বাণু। আর্কিগোনিয়াম সৃষ্টি সাইকাসের একটি আদি বৈশিষ্ট্য। তাহলে আমরা সাইকাসের মেল এবং ফিমেল দুটোই পড়ালাম। এই যে সাইকাস গাছ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সামনে সাইকাস গাছ, এটা চট্টগ্রামে হয়েছে। আমি এবার সাইকাস নিয়ে কিছু প্রশ্ন করি।
দ্বাদশ বিজ্ঞানের ছাত্রছাত্রীরা শিক্ষা সফরে বান্দরবানে গিয়েছিল। সেখানে রহমান বলল, স্যার এইটা খেজুর গাছ না অন্য কিছু? শিক্ষক তার উত্তরে খেজুর গাছ সদৃশ যে গাছটি দেখলো তার জবাব দিলেন। তারপর প্রশ্ন হলো কি, উদ্দীপকে উল্লিখিত গাছটি খেজুর গাছ নাকি সেটা তোমরা বুঝতে পারো। সাইকাস গাছের পাতা খেজুর গাছের মতো। আবার শিক্ষা সফরে গেছে বান্দরবানে এইগুলো হয়ে থাকে, যেটা পাহাড়ি অঞ্চল হয়েছে। তারপর বলছে প্রথম প্রশ্ন যে জীবন্ত জীবস্ব কি। 2 নম্বর প্রশ্ন হচ্ছে সাইকাসকে জীবন্ত জীবাশ্ম বলা হয় কেন, বা কোরালয়ের মূল বলতে কি বুঝো। 3 নম্বর প্রশ্ন, উদ্দীপকে রহমানের দেখা উদ্ভিদটির পুং জনন কোষের বর্ণনা করো, চিহ্নিত চিত্র দাও বা বর্ণনা করো। তাহলে আমরা ঠিক এইটার বর্ণনা দেবো যেটা একটু আগে বলেছি, বা স্ত্রীটার দেখ এইটা বলবে, বুঝতে পারছো। 4 নম্বর প্রশ্ন হলো যে উহার সঙ্গে সাইকাস উদ্দীপকে রহমানের দেখা গাছটির সঙ্গে খেজুর গাছের তুলনামূলক বিশ্লেষণ করো। খেজুর গাছ হচ্ছে একটা, খেজুর কোনটা, আঁটি থাকে ভেতরে, বিচি থাকে ভেতরে, বাইরে থাকে শ্বাস, তাহলে ওটা আবৃতবীজ উদ্ভিদ, অর্থাৎ নগ্নবীজি আর আবৃতবীজ উদ্ভিদের তুলনামূলক বিশ্লেষণ করতে হবে। এই একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন, আরও কয়েকটা এমসিকিউ বলেছি যে নগ্নবীজ উদ্ভিদের বৈশিষ্ট্য থেকে এমসিকিউ থাকবে রোমান 1, 2, 3 বলে, সাইকাস উদ্ভিদের বৈশিষ্ট্য থেকে এমসিকিউ থাকবে রোমান 1, 2, 3 বলে। তাছাড়া বলতে পারে শিক্ষা সফরে রাঙ্গামাটি গিয়ে দেখলো খেজুর গাছ সদৃশ্য একটি ছোট সবুজ বর্ণের উদ্ভিদ, যার উপরে সাপের ফণার মতন একটি সুন্দর নয়নাগ্রাম বাদামি বর্ণের বস্তু রয়েছে। ছাত্রছাত্রীরা তাদের গাইড শিক্ষককে জিজ্ঞাসা করলে শিক্ষক তাদের প্রশ্নের জবাব দিলেন। প্রশ্ন ওই তোমার নগ্নবীজ উদ্ভিদ কি, বা ওটা 2 নম্বর প্রশ্ন একটা দিল। 3 নম্বর প্রশ্ন বলল উদ্দীপকে উল্লিখিত সাপের ফণার মতো দেখতে বস্তুটির চিহ্নিত চিত্র সহ বর্ণনা করো, বা চিহ্নিত চিত্র অঙ্কন করো। এইটা এবং তার বর্ণনা কিন্তু যে উদ্দীপকে উল্লিখিত বস্তুটি সাইকাস নামক স্ত্রী উদ্ভিদের স্ত্রী রেণুপত্র নির্মিয়ার বর্ণনা করা হলো। যা সাইকাস উদ্ভিদের মাথায় স্ত্রী রেণুপত্র তৈরি হয়, স্ত্রী রেণুপত্র ঢেলা ঢেলা স্বভাব বলে এই পর্যন্ত লিখতে হবে। এটা ক্লিয়ার। 4 নম্বর প্রশ্ন বলো ওর সঙ্গে আবৃত ওই খেজুর গাছের তুলনামূলক বিশ্লেষণ করো। আমি নগ্নবীজি পড়লাম, নগ্নবীজির বৈশিষ্ট্য পড়লাম, তার একটা উদাহরণ দিয়ে পড়লাম, ডিটেলস পড়লাম। এরপর আবৃত বীজি পড়লে তুমি এটা বুঝতে পারলাম। এই যে আমি এটা দেখিয়েছিলাম, এই দেখো কি সুন্দর হয়েছে, দেখো একদম এটা পুং না স্ত্রী, এটা পুরুষ। এই দেখো সাপের ফণার মতো হয়েছে, ছবিটা কি ফেটে গেছে, স্ত্রী সাইকাস উদ্ভিদ, দেখছো কি সুন্দর। এই দেখো এটা হচ্ছে সাইকাসের মাইক্রোস্কোপি, মানে এইটা একটা পিস। এই দেখো এটা কত সব ডিম্বক হয়েছে নগ্নবীজ উদ্ভিদের স্ত্রী। আচ্ছা এটা পাইনাস গাছ এমন হয়, এটা নিটাম গাছ, দিজ আর অল নগ্নবীজি উদ্ভিদ। তারপর এটা গিঙ্গো বাইলোবা, এটাও নগ্নবীজ উদ্ভিদ। এফিড্রা নগ্নবীজ উদ্ভিদ। অনেক গাছ আছে, এগুলো আর তোমার এত শিখতে হবে না। আমরা সাইকাসের নিষেধটা পড়ি একটু, যদিও এটা পরীক্ষার জন্য না, যেগুলো বলেছে ওইগুলো পরীক্ষার জন্য। মূলত পুং রেণু বায়ুবাহিত হয়ে স্ত্রী উদ্ভিদের ডিম্বকের অগ্রভাগের প্রকোষ্ঠে পতিত হয় এবং পোলেন টিউব সৃষ্টি করে যার ভেতর দিয়ে পুং রেণু যাবে। পোলেন টিউবের ভেতরে শুক্রাণু তৈরি হয়। সাইকাসের শুক্রাণু লাটিমের মতো বহু ফেলাজালা বিশিষ্ট এবং উদ্ভিদ কুলের মধ্যে সর্ববৃহৎ। পোলেন টিউব হতে এই শুক্রাণু তথা আর্কিগোনিয়ামস্থ অর্থাৎ ডিম্বাণুর সাথে মিলিত হয়ে জাইগোট তৈরি করে। পরবর্তীতে ডিম্বকটি একটি বীজে পরিণত এবং বীজ অঙ্কুরিত হয়ে নতুন সাইকাস উদ্ভিদের সৃষ্টি করে। এটা নিষেধ কাকে বলে? অর্থনৈতিক গুরুত্ব। সাইকাস উদ্ভিদের অর্থনৈতিক গুরুত্ব মূলত ওই যে রাস্তাঘাটে যারা ওষুধ বিক্রি করে, ওরা সাইকাসের এসব কোন মেল কোন ফিমেল কোন এইসবগুলো নিয়ে এসব মানুষকে ঠকানোর চেষ্টা করে। এছাড়া অর্থনৈতিক গুরুত্ব আর আছে, ঘর সাজানোর জন্য সাইকাসের পাতা, অর্নামেন্টাল প্লান্ট হিসাবে সাইকাসের পাতা যেমন করে, তেমনই ঘরের ভেতরে সাইকাসের একটা সুন্দর টব রেখে দিল সব শৌখিন ব্যক্তিরা। এছাড়া তেমন সাইকাস উদ্ভিদের আর কোনো নেই। সাইকাসের এই যে সাপের মাথার মতো দেখতে, সাপের ফণার মতো সর্পমণি, এইসব কথা কিন্তু সাইকাস উদ্ভিদের বৈশিষ্ট্য। এই দিয়ে কিন্তু তোমার সিকিউর কোর্সে দেবে। তাহলে আমরা নগ্নবীজ উদ্ভিদ শেষ করলাম। এবার আবৃত বীজ উদ্ভিদ, অ্যাঞ্জিওস্পার্ম। ওটা ছিল জিমনোস্পার্ম, এবার অ্যাঞ্জিওস্পার্ম। আমরা যে কাঁঠাল খাচ্ছি, এখন আম খাচ্ছি, পেয়ারা খাচ্ছি, লিচু খাচ্ছি, দিজ আর অল আবৃত বীজ উদ্ভিদ। বীজটার ভেতরে বীজ কি দেখা যায়? খালি চোখে এরকম ফলধলি দেখা যায় না, কারণ তার বাইরে যে আবরণটি রয়েছে সেটা হচ্ছে
ফল। এই ফলটা আমরা খাই, অর্থাৎ ফল যে সকল উদ্ভিদের ফুল হয়, ওটাও ফুল হয়, ফুল হয়, ফল হয়, গর্ভাশয় ফলে পরিণত এবং বীজ ফলের অভ্যন্তরে থাকে, তাকে আবৃত বীজ উদ্ভিদ বলে। আবৃত নেকেট না, এটা ওপেন, এটা হচ্ছে ক্লোজ। আবৃত মানে ক্লোজ। তাহলে আবৃত উদ্ভিদ কাকে বলে? একে ইংরেজিতে বলে অ্যাঞ্জিওস্পার্ম। স্পার্ম মানে বীজ, আর অ্যাঞ্জিওস অর্থাৎ ভেসেল অর্থাৎ কন্টেইনার অর্থাৎ পাত্র। এটা আবৃত উদ্ভিদ কাকে বলে তাই বলবো আমরা, এত কিছু পড়বো না। সবচেয়ে ছোট আবৃত বীজ উদ্ভিদ আছে উলফিয়া। উলফিয়া নামক একটা শৈবাল বলা হয়। উলফিয়া ছোট্ট ছোট্ট মাইক্রোস্কোপে দেখতে সবচেয়ে ছোট, বাংলাদেশে প্রচুর পরিমাণে পাওয়া যায় এটা, ট্রেনে বা সব জায়গায়। আবৃত উদ্ভিদের বৈশিষ্ট্য পড়বো আমরা, নগ্নবীজি আর আবৃত উদ্ভিদের বৈশিষ্ট্য এবং নগ্নবীজি আবৃত উদ্ভিদের পার্থক্য। এই থেকে কিন্তু সিকিউ এর 4 নম্বর কোশ্চেনে দেবে, হায়ার অর্ডারে কোশ্চেন দেবে। বৈসাদৃশ্যমূলক তুলনা করো, অথবা সিকিউ এর 3 নম্বর কোশ্চেনে দেবে, সেখানে বলবে নগ্নবীজি উদ্দীপকে রহমানের দেখা উদ্ভিদটির বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করো। সেটা কিন্তু সিকিউ এর 3 নম্বর কোশ্চেন। বা আবৃত উদ্ভিদের বৈশিষ্ট্যসমূহ বলবে, যেমন উদ্ভিদ স্পোরোফাইট অর্থাৎ রেণুধর, পুষ্পক এবং ভাস্কুলার শিশু বিদ্যমান। পুষ্পক মানে ফুল হয়। গর্ভকেশ্বর সাধারণত গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ডে 3টে থাকে। গর্ভাশয় তো অবশ্যই থাকে এটাই। গর্ভাশয় আবদ্ধ প্রকোষ্ঠের বিশিষ্ট। ডিম্বক গর্ভাশয়ের অভ্যন্তরে সৃষ্টি হয়। গর্ভ ধারণের পর ডিম্বক বীজে পরিণত হয়, তাই বীজ ফলের ভেতরে থাকে আবৃত অবস্থায়। পরাগরেণু ফ্লাজেলাবিন, আগে ছিল ফ্লাজেলাযুক্ত। পরাগায়নকালে গর্ভমুণ্ডে পতিত হয়। ডাবল ফার্টিলাইজেশন অর্থাৎ দ্বিনিষেক ঘটে। নিষেকের পর শস্য গঠন আরম্ভ হয়। দ্বিনিষেকটা আমি এরপরের অধ্যায় পড়াই দেবো, এরপরের অধ্যায়, পরের দিন না তারপরের অধ্যায় পড়াই দেবো। জাইলেম টিস্যুতে প্রকৃত ভেসেল কোষ ও ফ্লোয়েম টিস্যুতে সঙ্গী কোষ থাকে। টিস্যু সিস্টেমে দেখিয়ে দেবো। বীজে 1টি বা 2টি বীজপত্র থাকে। ডাবল ফার্টিলাইজেশন পড়লাম, এটা কোনো প্রকার আর্টিগোনিয়াম সৃষ্টি হয় না। ওখানে আর্টিগোনিয়াম অ্যান্থ্রিডিয়াম সৃষ্টি, এখানে তা হয় না, কিন্তু এটা উন্নত প্রকৃতির। তাহলে আমরা আবৃত উদ্ভিদের বৈশিষ্ট্য শিখলাম। এবার আমরা এটা কিন্তু এই চ্যাপ্টারটা কিন্তু আরও কোশ্চেন থাকবে অনেক, আমি পড়াই দেবো। এই যে নগ্নবীজ আবৃত উদ্ভিদের পার্থক্য, এই দুটো থেকে তোমরা পার্থক্যটা পড়ে নেবা। পার্থক্য কিন্তু সিকিউ এর 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন যখন পড়বে তখন কিন্তু এইভাবে লিখতে হবে, কিন্তু 4 নম্বর কোশ্চেনে পড়লে আবার সেই পূর্বের কথা মনে করো। নগ্নবীজ উদ্ভিদে এই এখানে এই আছে, অথচ এখানে অথচ কিংবা অথবা এইসব দিতে হবে। যেমন নগ্নবীজ উদ্ভিদ আর ওই যে রহমানের দেখা, ওটা হচ্ছে নগ্নবীজ উদ্ভিদ। খেজুর গাছ হচ্ছে আবৃত উদ্ভিদ, অর্থাৎ রহমানের দেখা উদ্ভিদটির সঙ্গে খেজুর গাছের তুলনামূলক বিশ্লেষণ করো। রহমানের দেখা উদ্ভিদটি ছিল নগ্নবীজ উদ্ভিদ ব্র্যাকেটে সাইকাস, এবং খেজুর গাছ একটা আবৃত উদ্ভিদ যা নিম্নে ইয়াদের মতো তুলনামূলক বিশ্লেষণ করা হলো। বলি লিখবো প্রমাণে 1, 2, 3 দেবো না, কিন্তু আমরা দেবো বিভিন্ন সিম্বল দেবো। নগ্নবীজ উদ্ভিদে ফুলে গর্ভাশয় থাকে না, কিন্তু আবৃত উদ্ভিদে গর্ভাশয় থাকে। পরের সিম্বল, নগ্নবীজ উদ্ভিদে গর্ভাশয় না থাকায় ফল উৎপন্ন হয় না, অথচ গর্ভাশয় আবৃত উদ্ভিদে গর্ভাশয় ফলে পরিণত হয়। কিন্তু, অথচ, অথবা এইসব দিয়ে এইভাবে শেষ করবো আমরা। ক্লিয়ার হয়েছি? তাহলে এই নগ্নবীজে আবৃত উদ্ভিদের পার্থক্য সব কিছু বললাম। এবার আমরা আবৃত উদ্ভিদের অর্থনৈতিক গুরুত্ব, এত অসংখ্য অর্থনৈতিক গুরুত্ব। এই যে আমরা কাঁঠাল খাচ্ছি, আম খাচ্ছি, মধুমাস শেষ হয়ে গেল, তাই এইসব এখন আষাঢ় মাস হইতে যাচ্ছে, এই 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 কত অর্থনৈতিক গুরুত্ব, এর কোনো শেষ নাই। আবৃত উদ্ভিদের শেষ নাই। তুমি একটা কাঁঠাল গাছ কাঠ দিয়ে ঘরের দরজা জানালা বানাবা, মেহগনি গাছ, আম গাছ, যত রকম গাছগাছালি আছে, জ্বালানি থেকে শুরু করে শেকড় থেকে পাতা পর্যন্ত পরিশেষে পুড়িয়ে এর অর্থনৈতিক গুরুত্ব বানিয়ে ফেলবো আমরা। এভাবে আমরা করতে থাকবো, এর অর্থনৈতিক গুরুত্ব অনেক। আচ্ছা, এইবার কথা আছে কি, তোমরা বেশ কিছু শব্দ আছে যে শব্দগুলো আমাদের জেনে রাখা ভালো। সাধারণত এমসিকিউতে দেয় বা তোমার অ্যাডমিশন টেস্টের সময় দেওয়া হয়, এমসিকিউতে দেয়। একাদশ দ্বাদশ উভয় শ্রেণীর ছাত্রছাত্রীরা ভালো করে দেখবা, কিন্তু সবগুলো লাগবে তোমাদের। বিরুৎ অর্থাৎ নরম জাতীয় উদ্ভিদ, এটা কিন্তু মানে বেশ কিছু গাছের কথা বলেছে। ছোট নরম কাষ্ঠ বিশিষ্ট অকাষ্ঠ উদ্ভিদ, যেমন ধান, গম, দুর্বা গাছ, এরা বিরুৎ জাতীয় বর্ষজীবী উদ্ভিদ। আপনি যদি ধানের চাউলটা বীজ, ধানের পাশে বাইরে খোসা, আপনি উদ্ভিদ। গম সেম। আচ্ছা, গুল্ম, এরা ছোট্ট ছোট্ট মাঝারি গুল্ম। তারপর বৃক্ষ অনেক বড়, আম, জাম, কাঁঠাল, এগুলো তোমরা দেখে নেবো একবার করে। আর তারপর মূল, প্রধান মূল থাকে, গুচ্ছ মূল থাকে, সব থাকতে পারে। কাণ্ড নিরেট থাকতে পারে, দণ্ডাকার, বায়বী হয়ে যেতে পারে। অনেক উদাহরণ, ফাঁপা কাণ্ড, রাইজোম, টিউবার, কাণ্ডের ভূনিম্নস্থ শাখার মাথায় স্ফীত অংশকে টিউবার বলে। আলু, গোল আলু দেখেছো? গোল আলু টিউবার। গোল আলু কিন্তু ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড,
গোল আলুর থেকেই দু একটা শিকড় বের হয়। তুমি দেখবা গোল আলু যখন কিছুটা মাটির উপরের দিক থাকে তখন সবুজ বর্ণের হয়, অর্থাৎ তখন ফটোসিনথেসিস করে, ওইটুকু অংশ কিন্তু সিদ্ধ হয় না। গোল আলু ভূনির্মস্থ রূপান্তরিত কাণ্ড, মনে রেখো কথাটা। এই রাইজম, টিউবার, এগুলো উদাহরণ বা বাল্ব, পেঁয়াজ, বাল্বের মতন ভূনির্মস্থ অতি সংক্ষিপ্ত রূপান্তরিত কাণ্ড। টিউবার বললাম গোল আলু, রাইজম হলো ভূনির্মস্থ রূপান্তরিত কাণ্ড। আদা, হলুদ এগুলো ভূনির্মস্থ রূপান্তরিত কাণ্ড রূপান্তরিত হয়ে গেছে। যাও এগুলো শেখবা, এই কোনটা বাল্ব, কোনটা টিউবার, কোনটা রাইজম, এগুলো উদাহরণ শেখবা। তারপরে পাতার অনেক রকম রয়েছে। পাতা দেখো কত রকম পাতা রয়েছে। এই পাতা এত শেখার দরকার না, তারপরেও জেনে রাখতে হবে। পাতা যেমন পত্রবৃন্ত আছে, কারোর পত্রবৃন্ত নেই, কোনটা যৌগিক পত্র, কোনটা জালিকা শিরাবিন্যাস, কোনটা সমান্তরাল শিরাবিন্যাস, যেমন কলার পাতা সমান্তরাল শিরাবিন্যাস ইত্যাদি। তারপরে এগুলো তোমরা একটু দেখো, কোন কঠিন, যে কম্পাউন্ড লিফ, এই যে যৌগিক পত্র, একটি পাতায় পত্র মানে মধ্য শিরা থাকবে, তারপর ছোট ছোট পাতা। পত্র ফলক থাকলে তাকে, এই যে পত্র ফলক অনেকগুলো থাকে, যৌগিক পত্র বলা যায়। নিম, লজ্জাবতী, সজিনা, কামিনী ইত্যাদি যৌগিক পত্র। এই যে যৌগিক পত্র, গোলাপের পাতা যৌগিক পত্র। আমি কিছু দেখাবো এখান থেকে। আচ্ছা, পত্র ফলকের ভিনেশন মানে কিভাবে বিন্যাস রয়েছে, শিরা বিন্যাস সহ। পত্র ফলকের মধ্য শিরা থাকে, অথবা একাধিক প্রধান শিরা থাকতে পারে, শিরা উপশিরা থাকতে পারে। ফলকের শিরা বিন্যাস উদ্ভিদ শনাক্তকরণে কাজে লাগে। যে নির্দিষ্ট রীতিতে শিরা উপশিরাগুলো পত্র ফলকে বিন্যস্ত থাকে তাকে পত্রক শিরা বিন্যাস বলা হয়। যেমন রেটিকুলেট ভেনেশন বা জালিকা শিরা বিন্যাস, রেটিকুলেট জালের মতো। পাতার শিরা উপশিরা বা এদের শাখা প্রশাখাগুলো পরস্পর যুক্ত একটি জালের মতো সৃষ্টি করে, জালিকা শিরা বিন্যাস। নাম বলো তো, আমের পাতা, জালিকা শিরা বিন্যাস। প্যারালাল শিরাবিন্যাস বা সমান্তরাল শিরাবিন্যাস, একটু আগে বললাম কলার পাতা ইত্যাদি পড়বা। তারপর রেসিম, সাইমস, এগুলো এত তোমার দেখতে হবে না। এই দেখো বিভিন্ন রকম ফুল রয়েছে, ক্যাপসুল, সাইমস কাকে বলে, রেসিমস কাকে বলে, এটা একটু জানা দরকার ছিল। সাইমস নিয়ত বর্ধনশীল মঞ্জুরি দণ্ড, সপুষ্প মঞ্জুরি। কোনো কোনো ক্ষেত্রে একটি মাত্র পুষ্পের সৃষ্টির পর মঞ্জুরি দণ্ডে আর অনেক পুষ্প হয় না। এরা সাধারণত একক, যেমন জবা ফুল তোমরা দেখেছো, জবা ফুলে একটা দণ্ডে একটা হয়, তাই না? আর যেমন এটা হচ্ছে সূর্যমুখী ফুল। ইম্যাচিউর ফুলটা দুই প্রান্তে, ম্যাচিউর ফুলটা দুই কানায়, আর ইম্যাচিউর ফুল মাঝখানে, কনিষ্ঠ ফুল মাঝখানে। আর এই বাইরে যে ফুল তাকে রেপুষ্পিকা, মাঝখানে ফুলকে ডিসপুষ্পিকা বলা হয়। সূর্যমুখী ফুল বা কম্পোজিটিভ পরিবারের শীতকালে যে ফুলগুলো, এই যে ফুল হয় ডিসিস থ্যালামাস, যেমন ট্রাজিটিস, গাঁদা, সূর্যমুখী, ডালিয়া সব হয় না। তা এতে কিন্তু অসংখ্য ফুল থাকে, গুচ্ছ ফুল থাকে, ওইগুলোই ফুল। এটা কিন্তু একটা ফুল না, অসংখ্য ফুল। এটা একটা টার্ম একটা ফুল বেরিয়ে আসবে। আমি এখানে যেগুলো পড়াবো, যেগুলো পড়াবো এস্টিভেশন, পুষ্পপত্র বিন্যাস। পুষ্পপত্র কাকে বলে এটা আগে জানা দরকার। পুষ্পপত্র মুকুল অবস্থায় বৃত্তাংশগুলো অথবা পাপড়িগুলো, একটা ফুলের বৃতি থাকে এবং অনেকগুলো বৃতি মিলে একত্রে বৃত্তাংশ হয়, একটাকে বৃত্তাংশ বলা হয়। এবং এই বৃত্তাংশগুলো একত্রিত থাকে। যেমন ধরো তুমি জবা ফুলের এরকম কাটা কাটা থাকে, মাথা কাটা, তলার দিকে জোড়া লাগানো, তাই না? দুটো ফুলের মাথাটাতে সব জোড়া লাগানো থাকে, তাই না? তাই এই প্রত্যেকটা পিসকে বৃত্তাংশ বলা হয়, আর একত্রের বৃতি বলা হয়। বা পাপড়িগুলো, জবা ফুলের একটা পাপড়ি টান দিলে একটা পাপড়ি খবর পায় না, অর্থাৎ পাপড়িগুলো একত্রিত থাকে। যেমন দুটো ফুলের মাইকের মতন থাকে, পাপড়িগুলো একত্রে জোড়া লাগানো থাকে। আর জবা ফুলের জোড়া লাগাতে বৃত্তি এবং পাপড়ি এইগুলিকে ফুলের বলা হয়, কি বলে এটা, পুষ্পপত্র। তুমি একটা ফুল দেখবা, ফুলটা বেশ সুন্দর দেখতে, কি দেখেছো? তার বৃতি বা পাপড়ি, হয়তো বৃতিটা তোমার ব্ল্যাক বলবো না, তুমি গ্রিন বলবো, আর পাপড়িটা লাল, তাই না? তাহলে এই যে দুটো কম্বিনেশন, সেই জন্য তুমি ফুলকে সুন্দর বললে। তাহলে ফুলের বৃতি এবং দল বা পাপড়িকে বলা হয় পুষ্পপত্র। এই পুষ্পপত্রের বিন্যাস এক এক ফুলে এক এক রকম। এই শব্দগুলো কিন্তু শিখতে হবে। মুকুল অবস্থায়, ইম্যাচিউর অবস্থায়, যখন পরিপূর্ণটা ফুটবে না, মুকুল অবস্থায় বৃত্তাংশগুলো বা পাপড়িগুলো পরস্পরের সাথে কীভাবে বিন্যস্ত থাকে তাকে বলা হয় এস্টিমেশন বা পুষ্পপত্র বিন্যাস। এস্টিমেশন বিভিন্নভাবে হতে পারে, যেমন ওপেন, ভেলভেট, টুইস্টেড। আমি এইখানে আসি আগে। যেমন ধরো বৃতি বা দল, তাই তো?
তা বৃত্তি একটা একটা পাশা বৃত্তি এরকম থাকে, এর সাথে সম্পর্ক নেই, এর সাথে সম্পর্ক নেই, দেখো এর সাথে সম্পর্ক নেই, মুক্ত ওপেন, তাই তো। তারপর আসি প্রান্ত স্পর্শে, মাথায় একটু একটু স্পর্শ হয়ে গিয়েছে মাথা প্রান্ত, যেমন এটা হচ্ছে যেমন তোমার জবা ফুল, এটা হচ্ছে তোমার দুটা ফুল। উদাহরণ পড়বো, প্রান্ত স্পর্শ বা ভ্যালভেট, ইংরেজি শব্দটা শিখো। পাকানো অর্থাৎ বৃত্তি অথবা দল যে কোনো একটা হতে পারে বা দুটাই হতে পারে, একটা ফুলের এক এক প্রজাতির ফুলের, যেমন এক কিনারা ভেতরে পাপড়ি পাপড়ি আর এক কিনারা বাইরে, অর্থাৎ এরকম, জি এরকম, আবার এরকম, এই 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 বুঝতে পারছো বিষয়টা? এটা বৃত্তিতে হতে পারে, দলে হতে পারে। তোমার যখন প্র্যাকটিক্যালে দেখো তো এটা ভালো করে দেখাবো। তাহলে টুইস্টেড বা পাকানো, দেখো এক কিনারা ভেতরে এক কিনারা বাইরে, এক কিনারা ভেতরে এক কিনারা বাইরে এরকম আছে। তারপর ধরো ইমব্রিকেট, দুটো ভেতরে দুটো বাইরে, দেখো একটা ভেতরে না, একটা ভেতরে একটা বাইরে আর তিনটে ভেতরে বাইরে, এই দেখো দুই কিনারা ভেতরে দুই কিনারা বাইরে, এই ভেতরে বাইরে ভেতরে বাইরে ভেতরে বাইরে। কুইনকানশিয়াল উল্টোটায়, একটা ভেতরে একটা, দুটো ভেতরে আর দুটো বাইরে, একটা ভেতরে বাইরে। ভ্যাক্সিলারি, এই যে একটা একদম ঢেকে রেখেছে, একটা একদম ভেতরে আর দুটো ভেতরে বাইরে। এই ছবিগুলো তোমাকে আঁকা শিখতে হবে, এই ছবিগুলো কোনটা কাকে বলে শিখতে হবে, প্লাস উদাহরণ শিখতে হবে। এটা তোমার সিকিউতে 3 নম্বর কোশ্চেনে আঁকতে বলতে পারবে, বা এমসিকিউতে একটা ছবি দিয়ে বলবে এটা কী ধরনের জিনিস, বা এটাকে তোমার বহুপদী সমাপ্তি সূচকে নিয়ে যাবে। কিন্তু তাহলে এগুলো যেমন সংজ্ঞা শিখতে হবে তেমন উদাহরণ শিখতে হবে। যেমন ধরো ফুলের পুষ্পপত্র বিন্যাস এক এক ফুলে এক এক রকম হলে নিচের কোনটি সঠিক, এটা কিন্তু হায়ার অর্ডারের কোশ্চেন চলে গেল। জবা ফুলে কুইনকানশিয়াল, তারপরে ধুত্রা ফুলে টুইস্টেড, এইভাবে বলবে। তাহলে আমি সংজ্ঞা শিখবো ওপেন বা মুক্ত। দেখো এক্ষেত্রে বৃত্তাংশ বা পাপড়িসমূহ পরস্পর হতে বেশ দূরে দূরে অবস্থান করে, দেখো, এবং একটি অপরটির প্রান্ত স্পর্শ করে না, তাকে মুক্ত পুষ্পপত্র বিন্যাস বলে। যেমন গন্ধরাজের বৃত্ত রেস্টিভেশন বা জবা ফুলের। ভ্যালভেট বা প্রান্তস্পর্শী, দেখো এই প্রান্তস্পর্শী সাধারণত আমরা এখানে এমনভাবে দেখাই দিই, তুমি বইয়ে দেখবা, এখানে হয়তো ছোট পর্দায় ভালো করে দেখতে পাচ্ছ না, আমি কিন্তু হুবহু বইয়ের পাতায় স্ক্যান করে পড়াচ্ছি, তুমি পড়ার সময় বইটা দেখবা। যেমন ভ্যালভেট, এক্ষেত্রে বৃত্তাংশগুলো বা পাপড়িগুলো একটি প্রান্ত আর একটি প্রান্তের কাছাকাছি থাকে, যেমন জবা, এইটা জবা ফুল, এটা ভুল বলেছি, জবা ফুলের বৃত্তি এস্টিমেশন। যেমন তারপরে আকন্দ বাবলা ফুলের এরকম, এটা জবা ফুল, এটা ভুল বলেছে, এটা গন্ধরাজ, এটা জবা। টুইস্টেড বা পাকানো, এক্ষেত্রে বৃত্তাংশগুলি একটি প্রান্ত অপরটি প্রান্তকে পরস্পর ঢেকে রাখে, যেমন হিবিস্কাস রোজা সাইনেন্সিস, এটাও জবা ফুল। বিভিন্ন জবা ফুল থাকতে পারে। এইটা জবা ফুল নাকি? এটা তো ধুত্রা হওয়ার কথা, এটা তো ধুত্রা তো না, ধুত্রা হবে এটা। আচ্ছা যাক, এইভাবে আসে। এই ইমব্রিকেট বা পাকানো, এই যে কৃষ্ণচূড়া, এটা কুইনকানশিয়াল, যেমন ধরো এই সরিষা, পেয়ারা, ভ্যাক্সিলারি, যেমন শিম, মটরশুঁটি ইত্যাদি। এইগুলোর সংজ্ঞা কিন্তু তোমরা পড়বা। আমি কিন্তু এখানে বারবার বলছি, এখানে প্রত্যেক বছর এমসিকিউতে ছবি দিয়ে প্রশ্ন দেওয়া থাকে, বা এখানে তোমার উদাহরণ দিয়ে তোমাকে তোমার ভুল বোঝানোর চেষ্টা করবে, বা তোমাকে সিকিউতে একটা দিয়ে তোমার ছবি দিতে বলবে, তাই না? তারপরে এইবার আছে অ্যান্ড্রেশিয়াম, গাইনেশিয়াম, এগুলোর তো সব পড়বে। অ্যান্ড্রেশিয়াম পুংস্তবক, তোমরা কি জানো পুংস্তবক আর স্ত্রীস্তবক কাকে বলে? পুংস্তবক, পুংস্তবক কি থাকবে? পুংকেশর, পুংদণ্ড। আর স্ত্রীস্তবক কি থাকবে, যেটা গাইনেশিয়াম ইংরেজিতে গর্ভমণ্ডু, গর্ভদণ্ড, গর্ভাশয়, তিনটা জিনিস থাকবে। আর পুংস্তবক কিন্তু পুংকেশর, পুংদণ্ড থাকে। দলমণ্ডলের ভেতরে অবস্থিত ফুলের তৃতীয় স্তবক। প্রথম স্তবক কি ছিল? বৃতি। দ্বিতীয় স্তবক দল, দলের প্রত্যেকটা অংশকে পাপড়ি বলা হয়, পেটাল। বৃতির প্রত্যেক অংশকে বৃত্তাংশ বলা হয়। বৃতি, দল, পুংস্তবক হচ্ছে তৃতীয় স্তবক, চতুর্থ স্তবক হচ্ছে স্ত্রী স্তবক। ফুলের 4টে স্তবক আর একটি আদর্শ ফুলের 5টি অংশ, বৃন্ত বা বোঠা, বৃতি, দল, পুংস্তবক, স্ত্রী স্তবক। আর একটি আদর্শ ফুলের 4টে স্তবক, বৃতি, দল, পুংস্তবক, স্ত্রী স্তবক, 4টে স্তবক থাকে। আচ্ছা, তাহলে দলমণ্ডলের ভেতরে অবস্থিত ফুলের তৃতীয় স্তবককে বলা হয় অ্যান্ড্রেশিয়াম বা পুংস্তবক। এর প্রতিটি সদস্যকে বলা হয় স্ট্যামেন বা পুংকেশর। পুংকেশরের দণ্ডকে বলা হয় ফিলামেন্ট বা পুংদণ্ড। মাথা স্থিত অংশকে বলা হয় অ্যান্থার বা পরাগধানী। পরাগধানীর ভেতরে থাকে পোলেন গ্রেন বা পরাগরেণু। তাহলে এখানে এটা থাক, এগুলো আমরা থাক। পরাগধানীর প্রকারভেদ বিভিন্ন রকম আছে। অ্যান্ড্রেশিয়াম, এটাও দেখানো যাবে, আছে।
গাইনেশিয়াম যেটাকে বললাম স্ত্রী স্তবক, এটা 3টে অংশ নিয়ে গঠিত। বলা হয় গর্ভপত্র ও গর্ভপত্র একটা কথা আছে, ফুলের ভেতরে সবচেয়ে ভেতরের চতুর্থ স্তবককে বলে গাইনেশিয়াম বা স্ত্রী স্তবক। এই স্তবকের প্রতিটি সদস্য বলা হয় কার্পেল বা স্ত্রীকেশর বা গর্ভপত্র। স্ত্রী স্তবকের 3টা অংশ থাকে, আগেই বলেছি, গর্ভমুণ্ডু, গর্ভদণ্ড, গর্ভাশয়। এর প্রত্যেকটাকে বলা হয় গর্ভপত্র, মনে থাকবে তো। কার্পেল বা ইংলিশ টার্ম শিখতে হবে, গর্ভপত্র বা কার্পেল। কার্পেলের গোড়ায় স্ফীত অংশকে ওভারি বা গর্ভাশয় বলা হয়, মাঝখানে সরু স্টাইল বা গর্ভদণ্ড বলা হয়, এবং উপরেরটা স্টিগমা বা গর্ভমুণ্ডু বলা হয়। আচ্ছা, লাউ দেখেছো তোমরা? কচি অবস্থায় লাউ দেখেছো? লাউটাই তো একটা ফল, প্রথমে তো ছিল একটা গর্ভাশয়। লাউ কিন্তু একটা ফুল থেকে উঠেছে, তাই তো? একটা ফুল, ফুলের উপরে লাউ, ফুলটা ভুল বললাম, একটা লাউয়ের কাণ্ডতে গাছ থেকে উঠেছে, একটা ছোট্ট একটা বোটা, সেখানে লাউ, তার মাথায় ফুল। তাহলে গর্ভাশয়টি প্রথমেই হয়েছে, সেটার উপরে ফুল, তাই তো? তাহলে ফুলের নিচে লাউ, তাহলে অধগর্ভী, ফুলের নিচে থেকে অধগর্ভী, তাই তো? এরপর আসি, ধরো তুমি আর একটা ফল বলি, কি ফল বলবা? আম তো অনেক ছোট ফুল, তুমি দেখতে পাবা না। লাউ, কুমড়া একই জনক, অধগর্ভী, গর্ভাশয়টা নিচে, তার উপরে ফুল। যেমন ধরো আরেকটা কি বড় ফুলের কথা বলি এই মুহূর্তে, আম ছোট ফুল, তুমি সহজে বুঝতে পারবে না। তুমি ধানও ছোট ফুল বুঝতে পারবে না, জাম কাঁঠাল তাও না, আম জাম কাঁঠাল লিচু লেবু এসব কিছু না তুমি। আচ্ছা, এরপর আরেকটা বলি, যেমন ধরো একটা ফল, যে ফলটা সহজে দেখা যাচ্ছে না, ফুলের মধ্যে, ফুলের পাপড়িগুলোর মাঝখান দিয়ে গর্ভাশয় বড় হয়ে উঠছে, তার ফুলের পাপড়িগুলো ঢেকে রাখছিল, তাহলে নিশ্চয়ই ফল বা গর্ভাশয়ের তলার থেকেই পাপড়িগুলো সৃষ্টি হয়েছিল, ঢেকে রেখেছে, এক পর্যায়ে পাপড়িগুলো পচে গেছে, ফলটা বেরিয়ে গেছে, যেমন আম বেরিয়ে গেছে। তাহলে এটা হচ্ছে অধিগর্ভী, অর্থাৎ ফুলের উপরে হয়েছে, এটা ফুলের পাপড়ি, তার উপরে যে গর্ভাশয় ছিল এখানটা ছিল, এই গর্ভাশয়টা আস্তে আস্তে ফলে পরিণত হয়েছে, একসময় ঢাকা ছিল, ফলে দিস ইজ অধিগর্ভী। লাউটা কিন্তু অধগর্ভী। তাহলে অধিগর্ভী বা অধগর্ভী কথাটা পড়তে হবে, হাইপোগাইনাস বা পেরিগাইনাস। এইখানে বেশ কিছু শব্দ পড়তে হবে। গাইনেশিয়াম পড়লাম, পেরিয়েন বা পুষ্পপুট। বৃতীয় দলকে যখন, বৃতীয়ার দল মনে রেখো, বৃতীয় দলকে যখন আকৃত বর্ণের পৃথক করা যায় না, অর্থাৎ দেখতে একই রকম হয় দেখায়, তখন এদেরকে পেরিয়েন বা পুষ্পপুট বলা হয়। পুষ্পপুটের প্রতিটি সদস্যকে বলা হয় টেপাল। বৃতি দলকে আলাদা করা যায় না যখন, টেপাল। উভলিঙ্গ, যে ফুলের পুং এবং স্ত্রী স্তবক থেকে উভলিঙ্গ বা বাইসেক্সুয়াল, এক লিঙ্গ বা ইউনিসেক্সুয়াল, স্ত্রী ফুল, ক্লিপ লিঙ্গ পর্বা, সব কমপ্লিট ফ্লাওয়ার, ইনকমপ্লিট ফ্লাওয়ার, সব কঠিন জিনিস না। তুমি এই পেরিয়েন বা পুষ্পপুট কি সিকিউর কয়ে দেবে। এখানে সম্পূর্ণ ফুল, অসম্পূর্ণ ফুল অনেক দেখেছে। বহুপতিসম ফুল, যে ফুলকে যতবার এইভাবে কাটবা, 2 ভাই পাশ সমান হবে, বহুপতিসম। যে ফুলকে একবার কাটবা, এক পাশ বড় হবে, এক পাশ ছোট, মটরশুটির ফুল এক প্রতিসম। বহুপতিসম মানে ইরেগুলার না, এটা হচ্ছে অ্যাক্টিনোমরফিক ফ্লাওয়ার। এক প্রতিসম মানে জাইগোমরফিক ফ্লাওয়ার, ইংরেজি টার্মগুলো শেখবা। আচ্ছা, অবৃন্তক, সবৃন্তক এত দরকার নেই, যেগুলো বলছে সেগুলো দেখো। তারপরে এই যে হাইপোগাইনাস আর পেরিগাইনাস, আগে বলে হাইপোগাইনাস, দেখো গর্ভাশয়টা ভেতরে, অর্থাৎ ফুলটা নিচের থেকে হয়েছিল, তাহলে জবা ফুল একটা, তাই অর্থাৎ এই ফুলটা যখন গর্ভাশয়ের নিচের থেকে সৃষ্টি হবে, তখন গর্ভাশয়টা উপরে, অর্থাৎ অধিগর্ভী, ফুলের উপর অধিগর্ভী, এপিগাইনাস বা পেরিগাইনাস। আর গর্ভাশয়টা যখন ফলের জল লাউয়ের মতো, অধগর্ভী, মন থাকবে। আচ্ছা, তাহলে আমরা এগুলো শিখলাম। তারপরে প্লাসেন্টেশন বা অমরা বিন্যাস, ওদিকে আমরা বললাম পুষ্পপত্র বিন্যাস কাকে বলে, সেই সম্বন্ধে কিছু শিখলাম। এবার প্লাসেন্টেশন বা অমরা বিন্যাস কাকে বলে সেটা শিখব। অমরা বিন্যাস, অমরা, অমরা মানে কি বলো? ওভিউল, ডিম্বক। ডিম্বক কীভাবে সৃষ্টি হয় সেটাই, কোথায়? গর্ভাশয়ের মধ্যে হয় না, সেটাই। অমরা বিন্যাস কাকে বলে সেটা পড়বো। গর্ভাশয়ের ভেতরে যে টিস্যু থেকে ওভিউল বা ডিম্বক সৃষ্টি হয়, সে টিস্যুকে প্লাসেন্টা বা অমরা বলা হয়। আচ্ছা, গর্ভাশয়ের ভেতরে প্লাসেন্টার বিন্যাস পদ্ধতিকে বলা হয় প্লাসেন্টেশন বা অমরা বিন্যাস। এটা কিন্তু সিকিউর কোয়ের কোশ্চেন দিবে, প্লাসেন্টেশন বা অমরা বিন্যাস কি, এই কথাগুলো আমরা শিখবো, এই ছবিগুলো আমরা শিখবো। এইটাই কিন্তু বীজ, এই সাদা সাদা এগুলো কিন্তু বীজ, অমরা, তাই তো? এই দেখো, এটা এক প্রান্ত থেকে ঝুলে পড়েছে, মার্জিনাল, এই মার্জিন থেকে ঝুলে পড়েছে, এটা কিন্তু তার কালো শেড দিতেছে, এটাই কিন্তু বীজ।
এই দেখো এখান থেকে বেরিয়েছে, তাই এটা হচ্ছে একজাইল বা এটা হচ্ছে মার্জিনাল বা একপ্রান্তীয়, আর একজাইল মানে অক্ষীয়। দেখো অক্ষ থেকে এখান থেকে বেরিয়েছে, এখান থেকে জবা ফুল 1 2 3 4 5টা, এই 5টা প্রত্যেকটা ঘরে 2টো করে অমরা প্রকোষ্ঠের ভিতরে রয়েছে। এগুলো কিন্তু সেই অমরা। ফ্রিয়েস সেন্ট্রাল, সেন্ট্রাল থেকে বেরিয়ে ফ্রি মুক্ত। প্যারাইটাল বা কিনারা থেকে 2টো করে বেরিয়েছে। সুপারফিশিয়াল দেখো একটা এখানে এইভাবে রয়েছে। বেজাল তলার দিক থেকে রয়েছে। এপিক্যালিক্স উপরের দিক থেকে উপরে এই একটা ঝুলতেছে একটা ঝুলতেছে। এই সংজ্ঞাগুলো মার্জিনাল, একজাইল, অক্ষীয় এই শব্দগুলো তোমাকে শিখতে হবে, পাশাপাশি এর উদাহরণগুলো শিখতে হবে, সংজ্ঞা শিখতে হবে। তাহলে অমরা বিন্যাস কাকে বলে, অমরা বিন্যাসের সংজ্ঞা এই দেবে কি, যে সিম জাতীয় উদ্ভিদে অক্ষীয় অমরা বিন্যাস পরিলক্ষিত হয়। এইভাবে মিথ্যা কথা বলবে, অর্থাৎ তোমার ব্রেন স্ট্রং হবে, তখন তোমার উদাহরণমূলক থাকবে না, হায়ার অর্ডার চলে যাবে এমসিকিউ এর জন্য। এই যে যেগুলো বললাম সেইগুলো ক্যাপিটাল শীর্ষক, এইগুলো কিন্তু তোমাকে পড়তে হবে। আচ্ছা, আর প্রকৃত ফল, অপ্রকৃত ফল, ট্রু ফল অ্যান্ড ফলস ফল। গর্ভাশয় থেকে যখন ফল উৎপন্ন হয়, যেমন আম, জাম, লিচু। আর অপ্রকৃত গর্ভাশয় ব্যতীত অনেক উদ্ভিদের ফল হয়, যেমন আপেল। আপেল গাছ দেখেছো? বাংলাদেশে করছে, এখন পাহাড়ি অঞ্চলের দিকে হচ্ছে। আমি ভুটানে দেখেছি ছোট্ট ছোট্ট অসংখ্য আপেল, একটা ডালে কি পরিমাণ আপেল হয়, ছোট ছোট ফুলের মতো হতে এত বড় হয়, খুব সুন্দর। আচ্ছা, তারপরে এবার সে ফল, সরল ফল, গুচ্ছিত ফল দরকার নেই, এত বেরি বা সব এত কিছু শিখতে হবে না, যদিও মনে রাখা কঠিন, সেই জন্য বলছি। আচ্ছা, এবার আসে পুষ্প সংকেত। আমরা এত সময় ফুল সম্বন্ধে শিখলাম, পাতা সম্বন্ধে শিখলাম, ফল সম্বন্ধে, পুষ্প সংকেত, পুষ্প প্রতীক এইগুলো আমরা শিখব এবং এই সংকেতগুলো শিখতে হবে। যেমন পুষ্পের, একটা পুষ্পের 4টে স্তবক বা একটা আদর্শ পুষ্পের 5টি অংশ। তাহলে এই স্তবকগুলো যদি আমি তলার থেকে ক্রমান্বয়ে উপরে উঠি, তাহলে আমরা কি বলবো, বৃতি, প্রত্যেকটা অংশ বৃত্তাংশ, দল, প্রত্যেকটা অংশকে পাপড়ি, পুংস্তবক, স্ত্রীস্তবক, এই 4টে স্তবকে ভাগ করি। এইগুলোকে আমরা সংক্ষিপ্ত আকারে, বা একটা ফুলকে দুইভাবে মাঝখান থেকে কাটলে 2 পাশ সমান হলে তাকে কী বলবো, 1 পাশ বড় 1 পাশ ছোটো হলে কী বলবো, এইভাবে এইগুলোকে সংকেত দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আগে বলবো পুষ্প সংকেত বা ফ্লোরাল ফর্মুলা কাকে বলে। পুষ্পের লিঙ্গ, বিভিন্ন স্তবক, প্রত্যেক স্তবকের সদস্য সংখ্যা, অবস্থান এবং তাদের সম ও অসম সংযুক্তি, মানে সমানভাবে সংযুক্ত না অসমানভাবে সংযুক্ত। মঞ্জুরি পত্রের মঞ্জুরি, মঞ্জুরি মানে পুষ্প, মঞ্জুরি পত্র, পুষ্পের পত্র কিংবা পুষ্পপত্র কাকে বলে, বৃতি দলকে বলেছি। মঞ্জুরি পত্রের উপস্থিতি, অনুপস্থিতি প্রভৃতি তথ্য যে সংকেতের সাহায্যে প্রকাশ করা হয় তাকে পুষ্পপত্র বা ফ্লোরাল ফর্মুলা, পুষ্প সংকেত বা ফ্লোরাল ফর্মুলা বলা হয়। যেমন মঞ্জুরি পত্রের জন্য মো প বাংলায়, ব্রাক পিয়া। উপমঞ্জুরি পত্রের জন্য উ মো প বাংলায় শিখতেছি। আর বিরাক্ট্রিয়ল। উপবৃত্তির জন্য উ ব্রি, বৃত্তির জন্য ব্রি, ব্রি। দলের জন্য দ। পুংস্তব, পুষ্পপুট, একটু আগে পেরিয়েন বা পুষ্পপুট কাকে বলে বলেছি। পুষ্পপুটের জন্য পু, পুংস্তবের জন্য পুং, আর স্ত্রীস্তবক গাইনিসের জন্য গ। এই শব্দগুলো শিখতে হবে। আবার একটা ফুলকে যেমন মটরশুঁটির ফুল বা অপরাজিতা, এদের মাঝখান থেকে ফুলটা আমি একটা ধারালো ছুরি দিয়ে কাটি, তাই 1 পাশ বড় 1 পাশ ছোটো কাটের পাপড়ি একটা বড়, সেজন্য এটা 1 প্রতি সম। 1 প্রতি সম মানে এরকম থাকবে, পার্সেন্টেজ বা একটা বড় দাগ, তার মাথা কেটে দেওয়া। তো বহুপতি সম মানে একটা গোল, তার মাঝখান দিয়ে এরকম ক্রস চিহ্ন, ক্রস চিহ্ন। পুংস্তবকের সংকেত পুং এমন, স্ত্রীস্তবকের সংকেত এমন, আর এই দুটো একসঙ্গে মিশাই দিলে এরকম হবে, বুঝতে পারছো? মিশাই দিলে কেমন হবে, এই তলা একটা প্লাস চিহ্ন দিতে হবে। এটা আমাদের ছবিটা ভালো হয়, এই যে। তারপর বলছে অসংখ্য বললে আলফা, এই যে আলফা তাই না, আমরা অসংখ্য ফিজিক্সে। তাহলে এই শব্দগুলো আমাদের দেখতে হবে, এইগুলো আমাদের শিখতে হবে। পুষ্প সংকেত কাকে বলে, এটা দিয়ে আমরা কিন্তু ফ্লোরাল ফর্মুলা লিখবো, শিখবো, প্র্যাকটিক্যালি শিখতে হয় ভালো করে। এই তারপর এখানে আর নাই, এখানে কোনো স্তবকের সাংকেতিক বর্ণের সঙ্গে এটার দরকার নেই। অধিকবি, অধকবি সব শিখাইছি আমি। পুষ্প সংকেত লেখার নিয়ম। আচ্ছা, পুষ্প সংকেত লেখার নিয়ম এটা কি পড়িয়ে শেখানো যাবে না প্র্যাকটিক্যালে? তাও আমি পড়িয়ে শেখানোর চেষ্টা করি। প্রথমে মঞ্জুরিপত্রের বর্ণমালা এভাবে না পড়ে আমি একটা সংকেত দেই, তারপর তুমি শিখবা। আচ্ছা, এইটা সংজ্ঞাকে পড়িয়ে নেই। ফ্লোরাল ফর্মুলা পড়েছি। ফ্লোরাল ডায়াগ্রাম, পুষ্প প্রতীক কাকে বলে? যে প্রতীকের সাহায্যে একটি পুষ্পের মাতৃঅক্ষের সাথে, এই একটা গাছ, এখান থেকে একটা ফুল হয়েছে, দিস ইজ মাতৃঅক্ষ। তাহলে মাতৃঅক্ষের সাথে ফুলটা এইভাবে হয়েছে। এইভাবে যদি আমি একটা অ্যারো দিয়ে দেখাই, তাহলে সেটা দেখাইছে, দেখো এই গাছ, এই ফুল, অ্যারো, এই মটরশুঁটি গাছের, এই আকন্দ মটরশুঁটি ইত্যাদি।
যে প্রতীকের সাহায্যে একটি পুষ্পের মাতৃঅক্ষের সাথে মানে মাদার অ্যাক্সিসের সাথে মাতৃঅক্ষের তুলনায় এর বিভিন্ন স্তবকের পুষ্পপত্রগুলোর অবস্থান, সংখ্যা, সমসংযোগ, অসমসঙ্গ, পুষ্পপত্র বিন্যাস, অমরা বিন্যাস প্রভৃতি বৈশিষ্ট্য দেখানো হয়, তাকে পুষ্প প্রতীক বলে। সুন্দর লেখা এইটুকু সংজ্ঞা পুষ্প প্রতীক কি। এই দেখো এইটাকে আমার কিভাবে এই মাতৃঅক্ষের সাথে লেগে রয়েছে। একটা ফুল নিশ্চয়ই একটা ফুলের কোনো এক পাশে ডাল লেগে রয়েছে বা গাছ লেগে রয়েছে, সেটা মাতৃঅক্ষ। সেটা আমরা পুষ্প সংখ্যাকে দেখাবো। আমরা মাতৃঅক্ষ কাকে বলে দেখালাম। এইবার দেখি আমরা এই একটা ফুলকে কিন্তু আমরা পুষ্প, এটাকে বলে পুষ্প প্রতীক। পুষ্প প্রতীকে দেখাচ্ছি। দেখো জবা ফুলটা একটা ডালের গায়ে লেগেছিল, সেটা মাতৃঅক্ষ। সেই ডালটা মনে করলাম নেই। একটা পুষ্প প্রতীক এটা কিন্তু আঁকা প্র্যাকটিস করতে হবে বাসায় বারবার। সিকিউতে দিবে, এমসিকিউতে দিবে। এই মাতৃঅক্ষের অবশ্যই চিহ্ন দিতে হবে এবং লিখে এরকম লেবেল করতে হবে, তাই নম্বর দেবে না। মাতৃঅক্ষ মানে এটা ডাল, এই ডালের সাথে লেগেছিল। ডালের এই পাশে একদম 5টা উপবৃত্তি ছিল। এই ফুলে উপবৃত্তির সংখ্যা উবরি 5টা এবং তারা একটার সাথে একটা সংযুক্ত না। এটাকে 1 2 3 4 5টা। ঠিক এই 2 মাঝখানের ফাঁকে এই পরেরটা কিন্তু মিডিল পোর্শন দিতে হবে। তা বৃত্তি, জবা ফুলের বৃত্তি 5টা কিনারা সংযুক্ত, অর্থাৎ টুইস্টেড, পাকানো। এখানে আছে এই যে পাকানো না, ওই সংযুক্ত, মুক্ত না, সংযুক্ত। এই দেখো বৃত্তিগুলো সংযুক্ত, তাই তো? বৃত্তিগুলো সংযুক্ত। উপবৃত্তি কিন্তু পুষ্পপত্র না, সব ফুলে উপবৃত্তি থাকে না। বৃত্তি থেকে পুষ্পপত্র শুরু হয়। তাহলে উপবৃত্তি, বৃত্তি এই দেখো সংযুক্ত। তারপর দল, এই দুটোর মাঝখানে দলও 5টা, অর্থাৎ পেন্টামেরাস ফুল 5 অর্থাৎ দ্বিবীজপত্রী উদ্ভিদ। ট্রাই বা টেট্রা হচ্ছে একবীজপত্রী, আর ট্রাই পর্যন্ত একবীজপত্রী। আর টেট্রা পেন্টা যত 4টি স্তবক বা 4টি পুষ্পপত্র বা পার্শ্বপুত্র আছে দ্বিবীজপত্রী উদ্ভিদ। তাহলে এই মাঝখানে থাকবে এইটা, মাঝখানে থাকবে একটা, দেখো এক কিনারার ভিতরে এক কিনার বাইরে, এক কিনারার ভিতরে এক কিনার বাইরে, পাকানো। তাহলে এটা হচ্ছে সংযুক্ত, এটা পাকানো, এটা মুক্ত সংযুক্ত পাকানো। এইবার এই যে আমি দেখাইছিলাম এখানে অমরা বিন্যাস 5টা চেম্বার যুক্ত এবং এটা হচ্ছে মার্জিনাল বা কেন্দ্রের থেকে উঠেছে। তারপরে 5টা চেম্বার দেখো এইভাবে আসছি, এটা একটা ঘিরে দিলাম। তারপরে এটা অসংখ্য পুংকেশর রয়েছে, সেটা দেখানো হয়েছে, অসংখ্য বিভিন্নভাবে ছবি দিয়ে দেখানো হয়েছে এবং পুংকেশরগুলো দলের সাথে সংযুক্ত, এই দাগ দিয়ে দলের গায়ে লাগানো দেওয়া হয়েছে। পুষ্প প্রতীকের ছবি আঁকতে হবে, ব্যাখ্যাও শিখতে হবে। তার মাতৃঅক্ষের পরিস্থিতি আমি শেখাইছিলাম ওদিকে। তার জবা ফুলের পুষ্প প্রতীকের ব্যাখ্যা আমি হলে এরকম লিখতাম, এরকম ছবি দেয় একটা গোত্র মালভেসি, খবরদার গোত্রের তলায় দাগ দিও না, যেন মাল গোত্রের তলায় কখনো দাগ হয় না, জেনাসের তলায় বা স্পিসিসের তলায় দাগ হয়। তো এইটা ছবিটা আঁকা তোমার প্র্যাকটিস, কম্পাস দিয়ে দাগ দিয়ে তারপর হাত দিয়ে সুন্দর কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। এইটা হলে আমি বলতাম এই ফুলের উপবৃত্তিতে উপবৃত্তাংশের সংখ্যা 5টি যারা মুক্ত, দলমণ্ডলের পাপড়ির সংখ্যা 5টি যারা সংযুক্ত, ভুল বললাম, উপবৃত্তিতে উপবৃত্তাংশের সংখ্যা 5টি যারা মুক্ত, বৃত্তিতে বৃত্তাংশের সংখ্যা 5টি যারা সংযুক্ত, দলমণ্ডলে সংযুক্ত প্রান্তস্পর্শী, মুখে লেগে রয়েছে, এরকম লেগে রয়েছে। তারপরে দলমণ্ডলের পাপড়ির সংখ্যা 5টি যারা মুক্ত এবং পাকানো, দেখো টুইস্টেড বা পাকানো, এক কিনারার ভেতরে এক কিনার বাইরে। এবং পুংস্তবকে পুংকেশরের সংখ্যা অসংখ্য যারা পাপড়ির সঙ্গে সংযুক্ত বা দলমণ্ডলের সাথে সংযুক্ত। স্ত্রীস্তবকে গর্ভপত্রের স্ত্রীস্তবকে গর্ভাশয়ের প্রকোষ্ঠের সংখ্যা 5টি যারা সংযুক্ত। অতএব একটি মালবেসি গোত্রের উদ্ভিদ। মালবেসি গোত্রের বৈশিষ্ট্য বললাম, দেখো এগুলো এখানে লেখা আছে। উপবৃত্তিতে উপবৃত্তাংশের সংখ্যা 5টি, মুক্ত বৃত্তিতে বৃত্তাংশের সংখ্যা 5টি, সংযুক্ত পুষ্পপত্র বিন্যাস ভ্যালভেট, মানে এইটার বৃত্তিয়ার দল দিয়ে পুষ্পপত্র বলা যাবে, এরপর তার না। পুংস্তবকে পুংকেশের সংখ্যা বহু একগুচ্ছ, যা বলেছি সবগুলো এখানে আছে। এবং একটি বহুপতি সময় এবং উভলিঙ্গ পুষ্পের কথাটা বলতে হবে। দেখো উভলিঙ্গ মানে মেল এবং ফিমেল অর্গান রয়েছে, ফিমেল আর মেল অর্গান এই, আর এভাবে কাটলি এবার সমান হবে, এভাবে কাটলি এবার সমান, তাই বহুপতি সম উদ্ভিদ পুষ্প। তাহলে জবা ফুলের পুষ্প প্রতীকের ব্যাখ্যা শিখতে হবে, এটা না বুঝলে আবার শেখাতে হবে। তাহলে উপবৃত্তি, বৃত্তি, দল, পুংস্তবক, স্ত্রীস্তবক। পুং স্ত্রী এক ফুলে আছে, তাহলে উভলিঙ্গ। আর মাঝখান থেকে কাটলে 2 পাশ সমান হবে, বা যতবারই কাটি 2 পাশ সমান, এই জন্য বহুপতি সম। আর
এখানে বলছে পুষ্পপত্র বিন্যাস বৃত্তিয়ার দল দিয়ে, উপবৃত্তি আসর বেটার, উপবৃত্তি বৃত্তিয়ার দল যেই বলা হবে, পুষ্পপত্র বিন্যাস বলবে এখানে এটা পুষ্পপত্র বিন্যাস মুক্ত, এটা পুষ্পপত্র বিন্যাস সংযুক্ত প্রান্তস্পর্শী, এটা পুষ্পপত্র বিন্যাস পাকানো মুক্ত। কেমন? ঠিক আছে, তাহলে আমরা বোঝাতে পারছি একবীজপত্রী উদ্ভিদের গোত্র পরিস্থিতি। একবীজপত্রী উদ্ভিদ তোমাদের আছে, একবীজপত্রী আর দ্বিবীজপত্রী উদ্ভিদ দুটো করে উদ্ভিদ রয়েছে। এখানে তোমরা পড়বা একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য পড়বা, একবীজপত্রী উদ্ভিদের উদাহরণ শিখবা, আর দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য শিখবা। এই জবা ফুলটাই দ্বিবীজপত্রী উদ্ভিদ, তার পুষ্প প্রতীক আঁকা শিখবা, পুষ্প সংকেত লেখা ব্যাখ্যা করা শিখতে হবে। আর একটা প্রশ্ন থাকবে এরকম, জবা যেমন ধরো একবীজপত্রী উদ্ভিদ বলে জবা ধূপটা এরকম দিলে, দ্বিবীজপত্রী উদ্ভিদ এরকম দিলে এমসিকিউতে, কেমন, বা সিকিউতে দিয়ে ক আর খ দিলে বা পি আর কিউ দিলে, দিয়ে পি এর পুষ্প সংকেত ব্যাখ্যা করো, পুষ্প প্রতীক ব্যাখ্যা করো, পি এর সঙ্গে কিউ এর তুলনামূলক বৈশিষ্ট্য বিশ্লেষণ করো, এইভাবে দেবে। অথবা দুটো সংকেত দিল, পুষ্প সংকেত, একটা একবীজপত্রী, একটা দ্বিবীজপত্রী, এটা দিয়ে তোমার এখান থেকে করবে। আমি আসতেছি এখানে। তাহলে একবীজপত্রীতে গোত্র পরিস্থিতি, একবীজপত্রীতে বীজের বীজপত্র একটি থাকে যেমন ধান, তারপর মূল উচ্চাকারে থাকে, পাতা শিরাবিন্যাস সমান্তরাল যেমন ধানের পাতা। পুষ্পপত্রের সংখ্যা 3 বা 3 এর গুণিতক 3, 6, 9। আমি বলেছি 1, 2, 3 পর্যন্ত একবীজপত্রী, 4, 5 পুষ্পপত্র তোমার দ্বিবীজপত্রী। যাও এরকম বীজপত্রের অবস্থান শীর্ষে এবং ভ্রূণমুকুল পার্শ্বীয়, ধানের এক পাশ দিয়ে হয় সাধারণত। পোয়াশি গোত্র, ওটা গোত্রের নাম শিখালাম না তো, যেমন পোয়াশি তোমাদের আছে, পোয়াশি গোত্রের বা ধান গাছ। এখন এই পোয়াশি গোত্র আছে ধান উদ্ভিদের গোত্রের নাম, এসি এই শেষে আছে, আরও আছে অর্কিডেসি, এসব দরকার। তো পোয়াশি গোত্রের তোমাদের সিলেবাস আছে। তারপরে এটা যেমন গোত্র করবো, পোয়াশি গোত্র, গ্রামিনী আগে ছিল গ্রামিনী, বর্তমান নাম আছে পোয়াশি, গ্রাস ফ্যামিলি। এখানে এই শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো শিখবা। কাণ্ড সাধারণত নলাকার, মধ্যপর্ব ফাঁপা, আখ বাঁশ, দুটো গিটের মাঝখানে মধ্যপর্ব, আর ওই আখ বাঁশের দুটো গিটকে বলা হয় পর্ব। তারপরে পাতা লিগিউম জাতীয়, অর্থাৎ পাতার গোড়া এক ধরনের একটা থাকে, লিগিউম থাকে। পুষ্প বিন্যাস স্পাইকলেট, ওই জেসিম স্পাইকলেটের পরতি চাইনি, ওইগুলো এখানে আছে। পরাগধানী সর্বমুখ, এই বৈশিষ্ট্যগুলো পালকের মতো, তার গর্ভমুণ্ড ইত্যাদি পর্বা। ধান, এই যে ধান গাছে যে লিগিউম এই জায়গায় থাকে, এই কাণ্ড ফাঁপা, এই একটা পর্ব, এই একটা পর্ব, এই একটা পর্ব, মধ্যপর্ব এখানে, এই যে পর্ব মধ্যপর্ব এখানে, এই যে পাতা ওই স্ত্রীকেশর কীভাবে হয় সেটা। ধানের ফুল দেখেছো, সাদা ছোট ছোট। আচ্ছা, তারপরে স্বরূপ বৈশিষ্ট্য কিছু শিখতে হবে না তোমার এখানে, বিশেষ করে শেখবা ধান, এর উদাহরণ শেখবা। হ্যাঁ, এই দেখো একটা ধানের ফুলকে কত ভাগ করে একে দেখিয়েছে, ধানের একটা ফুল, এই তলার থেকে উপরে এই গুলুম, এক গুলুম দিয়ে এপাশে একটা ধানের এপাশে ছোট্ট একটা কোণ মতো থাকে, তাকে গুলুম বলা হয়। তারপর লেমা, ধানের পোশাকে লেমা বলা হয়, তার ভেতরে চাউল থাকে, এইভাবে থাকে, সেটা বলা যায়। স্ত্রী পোশাক, এই কিন্তু পুষ্প প্রতীক, ধানের পুষ্প প্রতীক, এটা দেখো ঢেকে রেখেছে মাতৃ অক্ষে। পুষ্প প্রতীক আঁকবা মানে, এটা পুষ্প আঁকা মানে মাতৃ অক্ষ আঁকতে হবে। এই যে লেমা, তারপরে লেডিকিউল, তারপর পুংকেশর, স্ত্রীকেশরের সবগুলো আছে এখানে। অবরা বিন্যাস মূলীয়, কয়েকটি গুরুত্বপূর্ণ। এবারের অর্থনৈতিক গুরুত্বটা শিখতে হবে। ধান আমাদের খাই, ধানের শিকা হয়, ধানের কুড়া হয়, গরুতে খায় বা পশু পাখিতে খায়। তারপরে ধানের এই একবীজপত্রীদের বাঁশ, আখ, ধান, গম, ভুট্টা, কত কি আছে। বৈজ্ঞানিক নাম শিখতে হবে। ধানের বৈজ্ঞানিক নাম ওরাইজা সাকাইবা। এর অর্থনৈতিক গুরুত্ব শিখতে হবে। স্যাকারাম, অপিসিনারাম আখ বা ইক্ষু, ট্রাইটিকাম স্ট্রিবাম গম, জিয়ামেইজ ভুট্টা, ব্যাম্বুসা মানে বাঁশ, কত আছে, তাই না? এগুলো বৈজ্ঞানিক নাম। এই কয়েকটা 2-3টা বৈজ্ঞানিক নাম দিয়ে বলবে, সিকিউ এর পি, সেটা তোমার বৈজ্ঞানিক নামে দিল, সেটা তুমি বুঝতে পারলে না। ধান, গম, ভুট্টা বললো না, একবীজপত্রী বললো না, বৈজ্ঞানিক নাম দিয়ে বললো। বৈজ্ঞানিক নাম দিয়ে যেই বলবে তখন তুমি ওটা বুঝে নিতে হবে যেটা তোমার একবীজপত্রী উদ্ভিদ, দ্বিবীজপত্রী। সেই জন্য তোমার উদ্ভিদগুলোর নাম বইয়ে যেটা শিখতে হবে, দ্বিবীজপত্রীও শিখতে হবে। এই যে হর্ডিয়াম ভালগেরি, তারপরে সিম্পোপগন, এই যে লেমন গ্রাস, এই নলখাগড়া, প্রাগমাইটিস ইত্যাদি। এইসব ঝাড়ু বানায় না, ঝাড়ু গাছে সাইনোডন, ব্যাকটেরিয়াল দুর্বাঘাস, এসব জিনিসগুলো। এর অর্থনৈতিক গুরুত্ব দেখো, অর্থনৈতিক দিকে গোত্রের সব উদ্ভিদই কাজে লাগে। দেখো, এটা তুমি জানো নিশ্চয়ই, বলার দরকার নেই। যাক, আমরা তাহলে একবীজপত্রী উদ্ভিদ সম্বন্ধে মোটামুটি শেষ করলাম। এবার আসি আমরা দ্বিবীজপত্রী উদ্ভিদ বা ডাইকটিলিডোনাস। ওটা ছিল মনোকটিলিডোনাস, ইংরেজিতে ডাইকটিলিডোনাস। দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য আমরা শিখবো। বীজ, দুটো বীজপত্র থাকে। একটা লাউয়ের দানা মাটিতে পুঁতে দিলাম, কিছুদিন পরে
কি বেরোলো, এরকম হলো, মাঝখান থেকে একটা মুকুল বেরোলো, দিস ইজ বীজপত্র, সরি বীজপত্র, এইভাবে দুটো বীজপত্র বের হয়, বুঝছো? এই বীজপত্র অর্থাৎ ওই মানে ইম্যাচিউর ছোট্ট মুকুলটাকে, ভ্রূণ মুকুলটাকে যতদিন না ম্যাচিউর হয় ততদিন এই সঞ্চিত খাদ্য তাকে সরবরাহ করে। তাহলে বীজের দুটি বীজপত্র থেকে প্রধান মূল হয়, পাতা শিরাবিন্যাস, জালিকা শিরাবিন্যাস হয়। পুষ্পে পুষ্পপত্রের সংখ্যা 4, 5 বা তার গুণিতক, যদি বলেছি 4, 5 পেন্টামেরাস বা টেট্রামেরাস ইত্যাদি হতে পারে ইত্যাদি। এর একটা গোত্র মালবেস। ও একবীজপত্রীতে ক্লাসিফিকেশনটা তোমরা শিখবা, দ্বিবীজপত্রী ক্লাসিফিকেশনটা শিখতে, যেমন এর ক্লাস আছে ডিভিশন ম্যাগনোলিওফাইটা, ক্লাস ম্যাগনোলিওক্সিডা, সাব ক্লাস ডিলিন্ডিরিয়া, সাব ক্লাস না দিলেও পারো, অর্ডার মালভেলিস, ফ্যামিলি মালভেসি, জেনাস হিবিস্কাস, স্পিসিস হিবিস্কাস রোজা সাইনেন্সিস। তো মালভেসি গোত্রের বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো কিন্তু তোমাকে ভালো করে শিখতে হবে। মালভেসি গোত্রের বৈশিষ্ট্য প্রথম বলে দেই যে 1 আর 4 নম্বরটা ভালো করে মনে রাখবা। উদ্ভিদের কষি অংশ লোমশ, মিউসিলেস পূর্ণ। একটা জবা ফুলে হাতে দেখো, কষি অংশ লোমশ, হাতে মিউসিলেস, চিটচিট করতে থাকবে, পিচ্ছিল পদার্থযুক্ত। আর 4 নম্বর কি আছে, পুংকেশর বহু, পুংকেশরগুলো অসংখ্য, পুংকেশর অসংখ্য থাকে না, হলুদ বর্ণের, গায়ে লেগে যায়, অসংখ্য একগুচ্ছ, এবং পুংকেশরগুলো একটা নলের সৃষ্টি করেছে, যার মাঝখান দিয়ে একটা টিউব মতো ফাঁকা, তারই ভিতর দিয়ে গর্ভদণ্ড বেরিয়ে আসে। নলের পুংকেশরগুলো অসংখ্য, যারা একত্রিত একটা নলের সৃষ্টি করেছে, যে নলের মাঝখান দিয়ে গর্ভদণ্ড থাকে। তাহলে 1 আর 4 নম্বর কিন্তু এর একমাত্র আইডেন্টিফাইং ক্যারেক্টার, অন্যান্যগুলো তো দরকার। পত্র মুক্তপার্শ্বীয়, পুষ্প একক এবং সাধারণত ভূবিলিতিযুক্ত, পুংকেশর বহু, একগুচ্ছ পুংকেশর নালিকা গর্ভদণ্ডের চারিদিকে বেষ্টিত করে রেখেছে। পরাগধানী এককোষী বৃক্কাকার, বৃক্ষ মানে কিডনির মতন দেখতে, তুমি মাইক্রোস্কোপে দেখলে পাবা। অমরাবিন্যাস অক্ষীয়, একটু আগে দেখাইছি। তাহলে মালভেস, দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য শিখলাম। দ্বিবীজপত্রী উদ্ভিদের মালভেসি একটা গোত্র, খবরদার গোত্রের তলায় দাগ দিও না যেন, জেনাস এবং স্পেসিসের তলায় দাগ হবে। তা মালভেসি গোত্রের বৈশিষ্ট্যই, মালভেসি গোত্রের শ্রেণীবিন্যাস শিখলাম। এবার মালভেসি গোত্রের যেটা জবা ফুল, আমি একটু আগে পুষ্প প্রতীক পড়ানোর আগে পড়িয়েছি, সেটা আবার এখানে একটু দেখাবো। এই দেখো জবা ফুল কি সুন্দর, এই যেখানে মিউসিলেস পূর্ণ, এই উপবৃত্তি, এই পাশে বৃত্তি থাকে, এই উপবৃত্তি বৃত্তি থাকে, এবং এর ভেতরে এইটা আছে, এই আছে তোমার গর্ভদণ্ড, গর্ভাশয়, গর্ভমুণ্ডু, এইগুলো কি বলতো, পরাগধানী, পুংকেশর আর পুংদণ্ড, এর মাঝখানে নল থাকে, এই নলের ভেতরে কিন্তু এইটা থাকে পুংস্তবক। ঠিক কালার প্লেটে দেখো, এই উপবৃত্তি, বৃত্তি, দল, গর্ভাশয়ের প্রকোষ্ঠের সংখ্যা আর পুংকেশরগুলো এমনই। ঠিক এরকমভাবে ছবি আঁকতে হবে, মাতৃরক্ত দিতেই হবে। গর্ভাশয়ের প্রস্থচ্ছেদগুলি দেখে এরকম দেখা যাবে, বৃত্তিগুলো, উপবৃত্তিগুলো এমন দেখাবে, পাপড়ি, এর পাপড়িগুলো একটার সাথে একটা লাগানো না, গোড়ার দিকে, গোড়ার দিকে কিন্তু ছাড়ানো, কিন্তু গোড়ার দিকে লাগানো। তাহলে এই পাপড়িগুলো একটার সাথে একটা পাকানো পাকানো, এই যে পাপড়িগুলো পাকানো পাকানো এরকমভাবে থাকে। এই যে পুংকেশর এরকম থাকে, কিডনির মতন। আচ্ছা, তোমাদের যখন জবা ফুলের লম্বচ্ছেদের ছবি আঁকতে বলে বা প্র্যাকটিক্যাল খাতে আঁকো, তখন লম্বচ্ছেদ কিন্তু তলার দিক থেকে করতে হবে, প্র্যাকটিক্যাল দেখো এদিক থেকে না, কিন্তু এদিক থেকে করতে হবে। করার সময় করা খুব কঠিন। দেখা গেল ছবি এঁকেছো, মাথায় 5টা গর্ভমুণ্ড দিয়েছো, তোমাকে যদি লম্বচ্ছেদ করা হয় তাহলে কি চোখ একটা এধারে একটা ওধারে যাবে না, কান একটা এধারে ধারে যাবে না? তো জবা ফুলে যদি মাথার থেকে কাটো, তাহলে মাথা কি 5টা এক জায়গায় থাকে? তোমরা খাতার উপর বেশ 5টা গর্ভমুণ্ড লেগে যাবে, আমরা চট করে লাল কালি দিয়ে বল দিয়ে ওটা 0 দিয়ে দিই ওখানে। এটা মনে রাখবা যে 3টা বা 2টা দিবা, কিন্তু তাহলে সাধারণ বৈশিষ্ট্য এত দরকার নেই, তুমি আমি যেটা শেখালাম সেটাই তুমি শিখবা। এরপরে দলবন্ধর পাপড়ি, এটাও দরকার। এইবার আমি পুষ্প, জবা ফুলের পুষ্প সংকেত ব্যাখ্যা করি, দেখো ব্যাখ্যা করি। প্রথম আসছে এটা এক প্রতিসম না বহু প্রতিসম। এটা এক প্রতিসম না, নিচে বহু প্রতিসম, মাঝখান দিয়ে যতবার কাটবো কেন 2 পাশ সমান হবে। একটি বহু প্রতিসম উভলিঙ্গ পুষ্প, এই যে মেল আর ফিমেল। এই ফুলের উপবৃত্তিতে উপবৃত্তাংশের সংখ্যা 5টি। শোনো, এই 5 কিন্তু সাফিক্স লিখতে হবে, উপবৃত্ত তলায় 5টি, এবং তারা মুক্ত। ওই যে উপবৃত্তি দেখেছি মুক্ত। বৃত্তিতে বৃত্তাংশের সংখ্যা 5টি, যারা সংযুক্ত, সংযুক্ত মানে 2 পাশে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিতে হবে। দলমণ্ডলে পাপড়ির সংখ্যা 5টি, যারা মুক্ত, তাই না? মুক্ত বাট পাকানো, পাকানোটা করে এসব কথাগুলো এই এস্টিমেশন এখানে আসবে না। দলমণ্ডলে পাপড়ির সংখ্যা 5টি, যারা মুক্ত। পুংস্তবকে পুংকেশর সংখ্যা অসংখ্য, যারা সংযুক্ত। দেখো একটা নল সৃষ্টি করেছে, যার গায়ে ছোট ছোট লেগে রয়েছে, হলুদ বর্ণের।
তাই অসংখ্য বলে ইনফিনিটি চিহ্ন, আর সংযুক্ত বলে ফার্স্ট ব্র্যাকেট। আর পুংকেশর সমূহ দলের সাথে সংযুক্ত। পুংকেশর যখন টান দেওয়া আসতে ছিঁড়ে দল পাপি সঙ্গে ছিঁড়ে আসবে। পুংকেশর সমূহ দলের সঙ্গে সৃষ্ট। এই পুংকেশর টান দিলে এই পাপির সাথে ছিঁড়ে আসবে। এই পুংকেশরগুলো টান দিলে এই পাপির সাথে ছিঁড়ে আসবে, বুঝছো? তাহলে দলমন বলছে এই একটি বহুপতিসম উভলিঙ্গ পুষ্প, এই যে মেল আর ফিমেল আছে, ইয়াতে উপবৃত্তিতে উপবৃত্তাংশের সংখ্যা 5টি যারা মুক্ত, দলবৃত্তিতে বৃত্তাংশের সংখ্যা 5টি যারা সংযুক্ত, এই যে সংযুক্ত। দলমণ্ডলে পাপড়ির সংখ্যা 5টি যারা মুক্ত। দেখো এই যে প্রান্তস্পর্শ, এগুলো কিন্তু এখানে না। পুংস্তবকে পুংকেশর সংখ্যা অসংখ্য যারা সংযুক্ত, দেখো একটা রাউন্ডে সংযুক্ত করে দিয়েছে এবং দলের সাথে সংযুক্ত। স্ত্রীস্তবকে স্ত্রীস্তবকে গর্ভাশয়ের প্রকোষ্ঠের সংখ্যা 5টি, স্ত্রীস্তবকে গর্ভপত্রের সংখ্যা 5টি, 5টা মাথা, ঠিক 5টা দণ্ড লেগে রয়েছে, 5টা পেট বা 5টা চেম্বার। 5জন পালন যদি 5টা মাথা ধরে টান দেয় জবা ফুলের, তাহলে একটা মাথা, একটা দণ্ড এবং একটা গর্ভাশয়ের সঙ্গে ছিঁড়ে 5 দিক 5টা যাবে। আদৌ যাবে কিনা পালন বা শক্তিশালী রোগদের ট্রাই করে দেখো কেমন হয়। তাহলে এর স্ত্রীস্তবকে গর্ভপত্রের সংখ্যা 5টি যারা সংযুক্ত। ক্লিয়ার হয়েছে? তাই আমি আবার বলি, আবার ব্যাখ্যাটা দিয়ে দেই। এই তো শেষ পর্যায়ে এসে গেছি আমি প্রায়। এই ফুলে একটি বহুপতিসম উভলিঙ্গ পুষ্পী, ইয়ার উপবৃত্তিতে উপবৃত্তাংশের সংখ্যা 5টি যারা মুক্ত, বৃত্তিতে বৃত্তাংশের সংখ্যা 5টি যারা সংযুক্ত, দলমণ্ডলে পাপড়ির সংখ্যা 5টি যারা মুক্ত, পুংস্তবকে পুংকেশর সংখ্যা অসংখ্য যারা সংযুক্ত এবং দললগ্ন। এই যে রৈখিক চিহ্ন দিয়ে দিছি। স্ত্রীস্তবকে গর্ভপত্রের সংখ্যা 5টি যারা সংযুক্ত এবং গর্ভাশয় অধিগর্ভী, যেমন জবা ফুলের যে গর্ভাশয় তার নিচের থেকে পাপড়ি বা বৃদ্ধি হয়, তাহলে ফুলটা নিচে অধিগর্ভী, ফুলের উপরে তাই অধিগর্ভী। লাউটার গর্ভাশয় যেমন নিচে, তার ফুলটার পাপড়িয়ার উপরে তাই অধগর্ভী। তাই তলায় দাগ দিয়ে অধিগর্ভী, অধগর্ভী হলে উপরে দাগ দিয়ে দিতে হবে। সেটা তোমার শিখতে হবে না, যেহেতু তোমার দুটো গোত্র রয়েছে এখানে। এই দুটো গোত্রের ভেতরে তোমার পড়াশোনা। তাহলে আমি বললাম এরকম একটা সংকেত দিয়ে দিল, আর ধানের একটা সংকেত দিয়ে দিল। সংকেত দিলে এটার থেকে তোমার এটা পি আর একটা কিউ, এটা নিশ্চয়ই তুমি দ্বিবীজপত্রী উদ্ভিদ আর কিউ। তাহলে প্রথম কথা ক বললো যে আবৃত উদ্ভিদ কি, খ বললো খ একটা কোশ্চেন দিল যে ক্লোরাইড মূল বলতে কি বুঝো, ক বললো উদ্দীপকে পিচিহ্নটির সংকেত, পুষ্প সংকেত, পুষ্প প্রতীক চিহ্নিত চিত্র সব উল্লেখ করো। তাহলে জবা ফুলের পুষ্প প্রতীক। তারপরে এবার ভয় বললো পি ও কিউ এর অর্থনৈতিক গুরুত্ব উল্লেখ করো। তাহলে পি জবা ফুল, এর অর্থনৈতিক গুরুত্ব কি, মাথা ঠান্ডা ঠান্ডা করে উপরে দিলে। কিন্তু কিউ অর্থাৎ ধান গাছের সব ধান, গম, ভুট্টা এরা প্রচুর অর্থনৈতিক গুরুত্ব আছে। বা পি ও কিউ এর ভেতরে বৈশাদী সূত্র না বলে করো, ইয়ে একটি একবীজপতি, এটা দ্বিবীজপতি, একবীজপতি দ্বিবীজপতি লিখবা। আর অনেক লিখতে পারো। ক্লিয়ার হয়েছে? এইভাবে তোমার প্রশ্ন আসবে। এই যে জবা ফুল সুন্দর, দেখো এই পুংকেশরগুলো কেমনভাবে লেগে গেছে, টান দিলে আসতে এবার পাপড়ি চলে আসবে। অর্থাৎ পুংকেশরগুলো সংযুক্তই একত্রে নলেজ সৃষ্টি করেছে যা পাপড়ির সাথে সংযুক্ত। অর্থাৎ পুংকেশরগুলো একত্রিতই অসংখ্য যারা সংযুক্ত কিন্তু দললগ্ন, দলের সাথে সংযুক্ত। এইভাবে রয়েছে এখানে সুন্দর। এই ঢেঁড়স গাছ, আর এটা তোমাদের এখন আর নাই। এই একবীজপত্রীর বিভিন্ন গাছ রয়েছে, ভুট্টা কেমন হয়, গম, ধান, অধিক হর্ডিয়াম ভালগেরি, জব, কত কি রয়েছে, বাঁশ। আশা করি সবাই ভালো থাকবে। সকলকে ধন্যবাদ।